প্লিজ। তোকে টাকা দিয়ে কিনেছি কি ওইসব লাগিয়ে করার জন্য? একদম কথা না বলে চুপ করে শুয়ে থাক। প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। আর উনি ওনার ইচ্ছা মতো আমাকে ভোগ করতেই লাগলো। আর করবেই না কেন, তিনি তো টাকা দিয়ে আমাকে কিনে নিছে 2 ঘন্টার জন্য। আরও কিছুক্ষণ তিনি আমাকে ভোগ করার পর আমার শরীরের ওপর ওনার শরীর এলিয়ে দিলেন। আমার ঠোঁটজোড়া ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো আর আমার ঠোঁটজোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আর হাত দিয়ে তিনি আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগতেছিল, কিন্তু কিছু করার নেই। মুখ বুঝে সব সহ্য করে নিতে হচ্ছে। আজ প্রথমবার শারীরিক সম্পর্ক করতেছি শুধু টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সব কিছু থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করতে হবে। প্লিজ, এখন আপনার দেওয়া সময় আমি আপনাকে দিয়ে দিয়েছি। এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিয়ে দিন। আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিশ দিয়ে দিব। না প্লিজ, আমার ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার ভাইয়া বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক। প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। ওহ, এই নাও তোমার টাকা। উনি 10,000 টাকা আমাকে দিয়ে দিলেন, কারণ আগে থেকেই আলাপ করে নিয়েছিল আমাকে 2 ঘন্টা ওনার সাথে সময় কাটালে আমাকে 10,000 টাকা দিবে। আমি ওনার রুমের বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে পানি দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নিলাম। জামা কাপড় পরে ওড়নাটা ভালোভাবে গলায় দিয়ে পেঁচিয়ে মাথায় ঘোমটা দিলাম, যাতে কেউ বুঝতে না পারে, কারণ উনি অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছেন, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি সব কিছু পরে রেডি হয়ে আছে, হয়তো কোথাও যাবে। আচ্ছা, আমি তাহলে আসি, ভালো থাকবেন। এই যে শোনেন, প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, নয়তো আমার ভাইয়াটাকে বাঁচাতে পারবো না। এত রাতে একা, আপনি এত সুন্দর একটা মেয়ে একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারেন। তাই বলি কি, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসব। থাক, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। আমার মনে মনে ঠিক ভয় হচ্ছে। বলা তো যায় না, এই রাতের বেলায় কোথাও কখনো বের হইনি, তাই বাজে ছেলেদের খপ্পরেও কোনোদিন পড়িনি। আজকে যদি পড়ি আর আমার ইজ্জতের সাথে সাথে যদি আমার টাকাটা নিয়ে নেয়, তাহলে এই টাকাটাও দিতে পারবো না বাড়িতে। আরে বুঝতেছেন না কেন, এই এলাকায় বাজে ছেলে পেলের অভাব নেই, তাই আপনাকে অফার করলাম, যদি ইচ্ছে হয় আসেন, নয়তো চলে যেতে পারেন। আমি আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেলাম, কারণ এনাকে ভয় পেয়ে আর কি হবে, আমার সব কিছু তাকে দিয়ে দিয়েছি, তাই ওনার সাথে যাওয়াই উত্তম হবে। নয়তো রাস্তায় খারাপ ছেলেদের খপ্পরে পড়লে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করতে পারবো না। তারপর আমি ওনার গাড়িতে উঠে পড়লাম। চুপচাপ ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, দুজনের মুখে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। আমার ভাইয়াকে বাঁচাতে পারবো তো, নাকি আমি ব্যর্থ হব? না না, এসব আমি কি ভাবছি, আমার ভাই ঠিক হয়ে যাবে। আমি এসব ভাবছি, হঠাৎ করে উনি আমাকে কিছু জিজ্ঞেস করলেন। আচ্ছা, আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ের কি হয়েছে? লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। মাত্র 10,000 টাকায় অপারেশন করবেন আপনি কিভাবে? মায়ের কিছু স্বর্ণ এর জিনিসপত্র ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে। 10,000 টাকা কম ছিল। কেউ ধার দিতে চায় না, কারণ আমার বাবা নেই, যে ইনকাম করে তাদের ধার পরিশোধ করে দেবে। আমি এত করে সবাইকে বললাম যে আমি জব করে আপনাদের টাকা দিয়ে দেব 1 মাসের ভিতরে, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে তখন আমি মনে মনে ভাবতেছি
ছি, এটা আমি কি করলাম? আমি এত বড় অমানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি একটাবার তার জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আর আমিও এর আগে কোনো মেয়েকে এরকমভাবে ছুঁয়ে দেখিনি। প্লিজ কান্না করবেন না। আপনি যদি এরকমভাবে ভেঙে পড়েন, তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে? তাও আমি আমার কান্না আটকাতে পারছি না, কান্না করেই যাচ্ছি। কেন জানি আজকে কান্না করতে খুব ভালো লাগতেছে। আপনার দেওয়া ঠিকানা মতো আমি চলে এসেছি। এখন কোন দিকে যাব? সামনে গিয়ে টানে একটা গলি পাবেন, সেই গলির সামনে আমাকে নামিয়ে দিন। আমরা এসে গেছি। এটাই কি আপনার সেই গলি? হ্যাঁ, এটাই আমার বাসা। আর আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাকে এরকম উপকার করার জন্য। আচ্ছা, আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? কুড়িগ্রাম সেবা ক্লিনিক। আচ্ছা, আপনার ভাইয়ের নামটা বলবেন প্লিজ? কেন বলুন তো, আপনি আমার বিষয়ে এত জানতে চাচ্ছেন? আরে বলেন না, এমনি শুনলাম আর কি। নাম কি আপনার ভাইয়ের? মিলন। আচ্ছা, আপনি বাসায় যান। আমি আমার বাসায় চলে যাচ্ছি। একটু ইম্পর্ট্যান্ট কাজ আছে তো, নয়তো আপনাকে বাসা অবধি দিয়ে আসতাম। আরে লাগবে না, এই তো সামনে আমার বাসা। আচ্ছা ঠিক আছে, বাই। তারপর উনি দূরে চলে গেলেন আর আমি আমার বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে প্রবেশ করে দেখি মা খাবার টেবিলে বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। মা, মা, তুমি এখনো ঘুমাওনি? এভাবে বসে আছো কেন? খাবার খেয়েছো? তোর আগে কি আমার খাবার গলা দিয়ে নামে? তোর আগে কি আমার খাবার গলা দিয়ে নামে? উফ, মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে বসে থাকার কি আছে? অনেক রাত হয়েছে, এখন চুপচাপ আয়, খেয়ে নে। তারপর মায়ের সাথে খাওয়া দাওয়া শেষ করলাম। কি রে মা, টাকার জোগাড় করতে পেরেছিস? হ্যাঁ মা, এই যে নাও টাকা। কালকে সকালে হসপিটালের ডাক্তারকে জমা দিয়ে আমার ভাইয়ের অপারেশনটা করিয়ে নেব। একটু মুচকি হাসিতে দিয়ে মার সাথে কথাটা বললাম। মা যদি সত্যিটা জানতে পারে তাহলে আমাকে কখনোই মেনে নেবে না। তোর বাপ নেই, তাই তোকে এত কষ্ট করতে হচ্ছে, দিন নেই রাত নেই। মা প্লিজ কান্না করো না এভাবে। তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আচ্ছা এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, আজকে অনেক খাটাখাটনি করেছি। আজকে তোর বুঝি অনেক ধকল গেছে, এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, রেস্ট নে, কালকে সকালে আবার হসপিটালে যেতে হবে। মা, তুমি আবার বেশি রাত না জেগে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে একটু কাজ করতে হবে। তারপর আমি মায়ের রুম থেকে এসে আমার রুমে আসলাম। এসে গলা থেকে ওড়না সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি অনেক জায়গায় দাগ হয়ে আছে। তার সেই স্পর্শগুলো মনে পড়লেই ডুবরে কান্না করতে ইচ্ছে করে। দৌড়ে বাথরুমে চলে গেলাম, গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে নিতে বসে পড়লাম। আর যেসব জায়গায় দাগগুলো আছে সেখানে সেখানে তিনি আমাকে স্পর্শ করেছে, সেই জায়গাগুলো ঘষতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এতদিন থেকে আমি এত কষ্ট করে নিজেকে ঠিক রেখেছি, কোনো প্রেম করিনি। সেই মেয়ে আজকে। আমি সব সময় একটা জিনিস চিন্তা করেছি, প্রেম করব না, বিয়ের পর স্বামীকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। কিন্তু আজকে আমার সেই স্বপ্নের মাটি চাপা দিতে হলো। তারপর রুমে এসেই ঘুমিয়ে পড়লাম। 30 মিনিট পর, এরকম করো কেন? টাকা দিব তো, তার বিনিময়ে তুমি তোমার সুন্দর দেহটা দাও। প্লিজ না, এরকম করবেন না। আমি যতই পিছে যাচ্ছি লোকটা ততই এগিয়ে আসতে লাগলো। তোমার না টাকা লাগবে, আমি দিব তো, তার জন্য তুমি তোমার দেহটা দাও। আমি কান্না করতেছি আর পালানোর চেষ্টা করতেছি, কিন্তু পারছি না। লোকটা হঠাৎ করে আমার ওড়না ধরে টান দিলেন। আমি খুব জোরে চিৎকার দিলাম আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ও,
তার মানে আমি স্বপ্ন দেখতেছিলাম এতক্ষণ। কি রে মা, কি হয়েছে? কিছু না আম্মু, চিৎকার করলে যে? একটা বাজে স্বপ্ন ছিল আম্মু। ঘুমিয়ে পড়ো। আমার গা কেমন শিউরে উঠতে লাগলো। আমার খুব ভয় হচ্ছে, যদি লোকটা সবাইকে বলে দেয় যে আমি দেহ বিক্রি করি তখন। না, আমি এসব কি ভাবছি, সব বাজে চিন্তা। আমি আর কিছুই ভাবতে পারছি না, মাথা ব্যথা করতেছে, তাই ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা, আম্মু সকাল হয়ে গেছে, ওঠো। ও, টের পাইলাম না আজকে। তোমাকে কালকে রাতেই বলেছি বেশি রাত জাগবে না, তুমি হয়তো রাত জাগছো নিশ্চয়ই, তার জন্য তোমার সকাল সকাল ঘুম ভাঙছে না। পাগলি মেয়ে কোথাকার, যখন মা হবি না তখন সন্তানের কিছু হলে বুঝতে পারবি যে মায়ের মন কি বলে। ওহ আম্মু, সকাল সকাল মেজাজটা খারাপ করে দেবে না, বুঝেছো? আমি কত কষ্ট করে টাকা আনলাম যে ভাইকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসব, আর এখন তোমার বকবক শুনতে হচ্ছে আমাকে। তাড়াতাড়ি ওঠো তো। আম্মু আর কিছু বলল না, চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। জানে যে এখন কিছু বললে আমি রেগে যাব। আমার ভাইকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমার ভাইকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারবো তো? আল্লাহ, এমন কিছু আমাদের সাথে করিও না যার জন্য আমার মায়ের বুকটা খালি না হয়। যে ভাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি, সেই ভাইটাকে তুমি নিয়ে নিও না। এদিকে গল্পের সেই ছেলেটি হসপিটালে এসে মিলনকে খুঁজতে লাগলো। এই যে নার্স, গত কয়েকদিন যাবৎ মিলন নামে কোনো পেশেন্ট আছে? হ্যাঁ আছে, তবে আপনি রোগীর কে হন? আর আমার জানা মতো রোগীর শুধু মা আর বোন আছে, তাহলে আপনি কে? আমি মিলনের ভাইয়া লাগি, আমি ওর বোনের স্বামী। ও আচ্ছা, আসেন আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। আমাকে রুম দেখিয়ে দিতে হবে না, এখানে সব থেকে ভালো ডাক্তারকে, আমাকে সেই রুমে নিয়ে চলুন। আপনি এসেছেন রোগী দেখতে, তাহলে ডাক্তার দেখিয়ে কি করবেন? আমি বুঝতেছি না আপনি এত কথা বলেন কেন। আপনি এই হসপিটালের নার্স, তাহলে আপনাকে আমি যেটা বলছি আপনার দায়িত্ব আমাকে সঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া। ওকে, আমার সাথে সাথে আসুন, এখানে একটু দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসি। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। ওকে স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চায় মিলন নামের পেশেন্টের ব্যাপারে। আচ্ছা, পাঠিয়ে দেন, দেখি কে তিনি। তারপর নার্স বাইরে এসে অচেনা লোকটাকে ভেতরে পাঠিয়ে দিলেন। জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনাদের হসপিটালে যে মিলন নামের রোগী ভর্তি আছে তার অপারেশন করুন এখন, আর যত টাকা লাগবে আমি দিব। কিন্তু আপনি কে, আর আপনি মিলনের জন্য এত টাকা দিচ্ছেন বা কেন? আমি তো আপনাকে চিনলাম না। আর এই রোগীকে যে ভর্তি করিয়াছে আমার জানা মতে তার মা আর বোন আছে, আর কেউ নেই। তাহলে আপনি কে? আমি রোগীর দুলা ভাই। এখন কত টাকা লাগবে বলুন, আমি চেক দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি এসেছি, আমি টাকা দিয়েছি অপারেশন করার জন্য, এসব কাউকে বলবেন না। শুধু বলবে একজন অচেনা মানুষ এসে দিয়ে গেছে, কারণ আমাদের মাঝে এখন একটু ঝামেলা চলছে, তাই এসব গোপন রাখাই ভালো। আমি চাই না ছেলেটার কিছু হোক, আর ছেলেটার কিছু হয়ে গেলে আপনার হসপিটালে আর কখনো রোগী আসবে না, এটা মাথায় রাখবেন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন, কোনটা? আমি আপনাকে কোনোটাই দিচ্ছি না, প্লিজ কাজটা করুন তাড়াতাড়ি, নয়তো ছেলেটাকে না বাঁচালে তার পরিবারের কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন? তার মায়ের কোল খালি হয়ে যাবে। জি, আমি সব ব্যবস্থা করতেছি। আপনি অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে একটু বলে দেন। ওকে, আমি আপনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করব, কিন্তু এই কথাটা ওনাদের কাউকে বলবেন না। ওকে। আম্মু একটু জলদি করো, লেট হয়ে যাচ্ছে তো। এই তো আমি রেডি, চল। যখনই হাঁটতে যাব তখনই ব্যথা অনুভব করলাম, কারণটা বুঝলাম না। আমি তো কাল পর্যন্ত ঠিক ছিলাম এবং আজ সকালে উঠেছিলাম, তাহলে এমন ব্যথা হচ্ছে কেন? কথাগুলো মেয়েটি বলল।
কি রে মা, এভাবে হাঁটছিস কেন? পায়ে ব্যথা পাইছো? না, আমি ঠিক আছি, তুমি চলো তো। আজকে তোর বাবা নেই বলে তোর উপর দিয়ে বড় ঝড় বয়ে যাচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে তোর, তাই না রে মা? ওহ মা, তুমি সবসময় বেশি বোঝো। আমি কিছু বললেই তুই রেগে যাস কেন বুঝি না। আমাকে তো বলবি তোর কি হয়েছে, তাই না? আমার কিছু হয় নাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আর লেট হয়ে যাচ্ছে এমনিতেই। তারপর আম্মু সহ আমি একটা রিক্সা ভাড়া করে হসপিটালে চলে আসলাম। আম্মু তুমি যাও, আমি রিক্সা ভাড়া মিটিয়ে আছি। ওকে, তাড়াতাড়ি আসবি। তারপর রিক্সাওয়ালাকে 50 টাকা দিলাম, তাকে ধন্যবাদ জানালাম সঠিক সময় পৌঁছে দেওয়ার জন্য। রিক্সাওয়ালা কিছু না বলে সুন্দর একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি হাসপাতালে ঢুকে দেখি আম্মু নার্সের সাথে তর্ক করতেছে, কিন্তু বিষয়টা কি বুঝলাম না। বিষয়টা ঠিক মতো বুঝতে আমিও ওখানে চলে আসলাম। কি হয়েছে আম্মু, এরকম তর্ক করতেছো কেন ওনার সাথে? দেখ না রে মা, নার্স কি বলতে চাইছে। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? আপনার ভাইয়ের এখন অপারেশন চলতেছে। কি অপারেশন চলতেছে মানে? আমি বেশ অবাক হলাম যে ডক্টর টাকা ছাড়া আমার ভাইকে হসপিটালে নিতে যাচ্ছিল না, সেই ডক্টর আবার ভাইকে ফ্রি অপারেশন করবে। এটা কিভাবে হতে পারে? আমি অবাকের উপর অবাক হচ্ছিলাম, কারণ আমার তো এখনো বিয়েই হয়নি। আমার স্বামী আসবে কোথা থেকে? আর তার থেকে বড় কথা হলো, লোকটা কে হতে পারে? আপনার কি মাথা গেছে নাকি? আমাকে দেখে মনে হয় আমি বিবাহিত মহিলা। আমি অনেকবার লোকটাকে জিজ্ঞেস করেছিলাম পেশেন্টের কি হন। লোকটা বেশ গভীরভাবে আমাকে ধমক দিয়ে বলে, তোমাকে যেটা করতে বলছি সেটাই করো। বাহ বাহ, আপনাকে ধমক দিল আর আপনি সোজা সাপটা মেনে নিলেন? আমাদের একটু জানানোর প্রয়োজন বোধ করলেন না? দেখুন, আমি এত কথার উত্তর দিতে পারবো না। লোকটা ডক্টর অমল স্যারের সাথে কথা বলেছেন, আর 3 দিন এখন আপনার ভাইয়ের অপারেশন করতেছে। ওনার সাথে এভাবে বকাঝকা না করে চলো না অপারেশন থিয়েটারের সামনে গিয়ে বসি। ডক্টর সাহেব বের হলে তার সাথে কথা বলে দেখি আসলে বিষয়টা কি। আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। চুপ থাক, এইসব কথা বলতে নেই। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ডাক, আল্লাহ যা চাইবে তাই হবে। তারপর আম্মু আমাকে টেনে অপারেশন থিয়েটারের সামনে চেয়ারে নিয়ে গিয়ে বসালো। এত টেনশন করিস না তো, যেটা ভাগ্যে আছে সেটাই হবে। আমি ঠিক বুঝতে পারতেছি আম্মু যতই আমাকে টেনশন মুক্ত থাকতে বলছে, কিন্তু আম্মু নিজেই অনেক টেনশনে আছে। আসলে মায়েরা কখনো সন্তানের অমঙ্গল চায় না। আমাকে ঠিক থাকতে বলছে, অথচ নিজের ভেতরে কতটা ক্ষতবিক্ষত হচ্ছে সেটা হয়তো আমি অনুভব পর্যন্ত করতে পারছি না। আমাকে সত্যি করে একটা কথা বলবা? পাগলি মেয়ে, দেখো কি বলে। আচ্ছা বল। তুমি আমাদেরকে খুব ভালোবাসো তাই না? পাগলি মেয়ে, কি যাতা বলতেছিস? কথাটা বলে আম্মু কান্না করে দিল। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আম্মুর মনের ব্যথা কতটা। কিছুক্ষণের মধ্যে ডাক্তার সাহেব বেরিয়ে এলেন। তাহলে আপনারা এসেছেন। আমার ছেলের এখন কি অবস্থা ডাক্তার সাহেব? এখন আপনারা অনেক চিন্তামুক্ত রাখতে পারেন। 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আল্লাহর কাছে কোটি কোটি বার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই শুনছিস রে মা, আমার ছেলে ভালো হয়ে যাবে। আম্মু খুশিতে কান্না করে ফেলল। ডাক্তার সাহেব, আমি কি এখন আমার ছেলেটাকে একটু দেখতে পারি? এখন দেখতে পাবেন না, একটু পর আপনার ছেলেকে কেবিনে শিফট করা হবে, সেখানে গিয়ে দেখতে পারবেন। ও আচ্ছা। আপনারা এখানে একটু অপেক্ষা করুন, একটু পর নার্স আপনাদের ডেকে নিয়ে যাবে। ডাক্তার আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল জরুরি। হ্যাঁ বলো মা, কি বলতে চাও?
আপনি তো প্রথমে টাকা ছাড়া আমার ভাইকে আপনাদের হসপিটালে নিতেই চাচ্ছিলেন না, আর এখন আপনি আমাদের কাছে টাকা না নিয়েই অপারেশনটা করলেন। আমি না কিছুটা বুঝতেছি না, ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলবেন? আসলে মা, আমার এখানে কিছু করার নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ আমাদের মানতে হয়। আমরা এখানে চাকরি করি, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান না। আর তুমি বললা না টাকা ছাড়া অপারেশন করলাম কিভাবে? আমাদের কাছে টাকা জমা হওয়ার পর তোমার ভাইয়ের অপারেশনটা হয়েছে। টাকাটা দিল কে? আর হঠাৎ করে এত টাকা আমার ভাইয়ের জন্য দিবেটা কে? দেখো মা, এটা আমি বলতে পারবো না। আমি বেশ অবাক হলাম, কিন্তু কেন আঙ্কেল? শুধু এটা জেনে রাখো, তোমার আপন কেউ টাকাটা দিছে, আর তার নাম, ঠিকানা বা পরিচয় তোমাকে এখন দিতে পারবো না, যদি তিনি অনুমতি না দেন তো। উনি অনুমতি দিবে মানে? আসলে আমি তাকে কথা দিয়েছি, আর আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। আমি এখন আসছি, একটু পর নার্স এসে আপনাদের কেবিনে নিয়ে যাবে। ডক্টর আঙ্কেল আরেকটু কানাইয়া দাঁড়ালেন না, চলে গেলেন তার নিজের কেবিনে। যে আমার এত বড় উপকার করেছে, আমি দোয়া করি তার জন্য সবসময় মঙ্গল হয়। হ্যাঁ মা, এত বড় উপকার যে করেছে তার তো মঙ্গল কামনা করা আমাদের উচিত। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। আর ব্যথা অনুভব হতেই আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। আম্মুকে তো এই কথা বলাও যাবে না, বললে আম্মু আমার মুখটা দেখতে চাইবে না। কি করব ভেবে পাচ্ছি না। আম্মু, তুমি এখানে একটু বসো, আমি একটু আসি। এখন তুই কোথায় যাবি? আম্মু, আমি একটু বাথরুমে যাব। ওকে। আম্মুকে মিথ্যা কথা বলে আমি একটু গাইনি ডক্টরের সাথে দেখা করতে গেলাম। ওনার সাথে কথা বলে কিছু পরামর্শের সাথে একটা মেডিসিন লিখে নিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি ব্যথাটা দূর হতে সাহায্য করে, নয়তো আম্মুর চোখে খুব জলদি ধরা পড়ব। টাকা মানুষকে কত কিছু করতে বাধ্য করে। গতকাল আমি এই সময় একজন ভার্জিন ছিলাম, আর আজকে এই সময় আমি একজন নষ্ট মেয়ে। আসলে নিয়তির পরিহাস কোন দিকে যায় বোঝা বড় মুশকিল। হয়তো এই খবরটা যদি কেউ জানতে পারে, তাহলে এই সব সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। আমি এসব ভাবতেছি আর আনমনে আসতেছি, হঠাৎ করে কে জানি আমার হাত ধরে টান দিলেন। আরে আপনি এখানে কিভাবে? তার আগে বলেন, এখন আপনি কেমন আছেন? আমার ভালো থাকা না থাকা সেটা পুরোটাই নির্ভর করে আমার ভাইয়ের উপর আর আমার মায়ের উপর। তারা দুজন ভালো থাকলে আমি ভালো থাকি। এত খেয়াল রাখেন আপনার পরিবারের ওপর? যদি তাদের খেয়াল না রাখি, তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকবো কি নিয়ে? আপনার সাথে যুক্তিতে হয়তো আমি পারবো না, কারণ আপনি অনেক যুক্তি দেখাতে পারেন। আপনি বললেন না তো এখানে কেন এসেছেন? এসেছিলাম, একটু কাজ ছিল। ওহ, আচ্ছা, আপনি কি আবারও টাকার জন্য দেহ বিক্রি করবেন? কেন, কিনবেন বুঝি? সেরকম কিছু না। আপনি মনে হয় নিত্য নতুন দেহর স্বাদ ভোগ করতে খুব পছন্দ করেন। আমি কি একবারও ওই কথা বলেছি যে আমি মেয়েদের দেহকে খুব পছন্দ করি? না, তা বলেননি, কিন্তু আপনি যেহেতু আবার জিজ্ঞেস করতেছেন, তাই ভাবলাম আপনি হয়তো নিত্য নতুন দেহকে খুব পছন্দ করেন। আচ্ছা, আপনি এইরকম উদাসী কথাবার্তা বলেন কেন? কই, আমার কথা তো উদাসীন মনে হচ্ছে না। তাহলে আপনার কাছে মনে হওয়া কারণটা কি? উফ, আপনার ফোন নাম্বারটা দিন তো। সরি, আমি অপরিচিত কাউকে আমার ফোন নম্বর দিই না। দেখুন, ভালোই ভালোই বলছি, ফোন নাম্বারটা দিয়ে দিন। আজব তো, আপনি এসব কি বলতেছেন? আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমার ফোন নাম্বার দেব কেন? আমি কিছু শুনতে চাই না, আমি শুধু আপনার ফোন নাম্বারটা চাইছি, আর আপনি সোজা সাপটা দিয়ে দেন, নয়তো। না হয় আমি আপনার কাছে ভুল করে আমার দেহটা বিক্রি করে দিয়েছি, তাই বলে কি আমি আপনার কাছে আমার সব কিছু বিক্রি করে দিয়েছি? আমার চিন্তাভাবনা, আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু? যদি বলি তাই? এরকম আজব কথাবার্তা বলা বাদ দিন, আর আপনি এখান থেকে আসতে পারেন। ভালোভাবে কথাটা বললাম, তাই গায়ে লাগছে না। এখন কি আমি খারাপ ব্যবহার করবো আপনার সাথে? আশ্চর্য, আপনি এরকম করতেছেন কেন?
তাও আবার এইরকম একটা হসপিটালে। আমি আপনার ফোন নাম্বার চাইছি, আপনি ফোন নাম্বারটা দিলে আমি এখান থেকে চলে যাব। না, আমি আপনাকে আমার ফোন নম্বর দিতে পারবো না। ভেবে বলছেন তো? হ্যাঁ। আমি ওখান থেকে চলে আসতে নিলেই লোকটা আমার হাত টেনে ধরে। কি হলো, এরকম অভদ্রতার মতো কাজ করতেছেন কেন? উনি কিছুই না শুনে শুধু আমাকে ওনার কাছে টেনে নিচ্ছে। উফ, আপনি কিন্তু এটা মোটেও ঠিক করছেন না, এটা হসপিটাল। আমার কথাগুলো মনে হয় ওনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তার কান অবধি মনে হয় পৌঁছাচ্ছে না। ওনার বুকের সাথে আমাকে একদম মিশিয়ে নিলেন। আমি কিন্তু এবার চিৎকার করতে বাধ্য হব। উনি তাও কিছু বলছেন না, ওনার মতো উনি কাজ করেই যাচ্ছেন। একবার পিঠে স্লাইড করতেছে তো একবার পেটে স্লাইড করতেছে। আমার একদম অসহ্য লাগতেছে। আমি তো ব্যথার জন্য দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কোমর ব্যথা বেড়েই চলেছে। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? উনি তাও কোনো কথা বলতেছেন না। আমি আমার সর্বশক্তি দিয়ে ওনাকে সরানোর চেষ্টা করতেছি, কিন্তু তাও পারতেছি না, কারণ আমার শক্তির কাছে ওনার শক্তি অনেক বিশাল। আমি কান্না করে দিলাম ওনার এরকম ব্যবহার দেখে। আমি ভাবতে পারিনি উনি এখানে এরকমটা করবে আমার সাথে। আমার কান্নার শব্দ শুনে উনি আমাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। আমি আর আমার রাগটাকে কন্ট্রোল করতে না পারায় ওনাকে সজোরে একটা থাপ্পড় মারলাম। নিজেকে কি ভাবেন? আপনার না হয় কোটি কোটি টাকা আছে, আপনি চাইলেই দিনে 10 থেকে 12টা মেয়েকে ব্যবহার করতে পারেন। আমরা গরিব মানুষ, আমাদেরও তো টাকা পয়সা নেই। অভাবে পড়ে নিজের সবচেয়ে বড় সম্পদ সেটাকে বিক্রি করে দিছি। আর সব থেকে বড় কথা, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমার দেহ ভোগ করেছেন, তাহলে এখন আপনি আমার সাথে এরকম জোর করতেছেন কেন? আমি তো বলেই দিয়েছি আমার নম্বর আপনাকে দিতে পারবো না। আর আপনি যেটা আমার সাথে করলেন, ছি, এটা আমি কখনো ভাবতে পারিনি। আরে আমি কাকে কি বলছি? যে টাকা দিয়ে নিত্য নতুন মেয়েকে ভোগ করে তার ভিতর মানুষত্ব থাকতে পারে না, এটা আমার জানা উচিত। কান্না করতে করতে কথাগুলো বলে ফেললাম। আসলে মানুষ যে নিজেকে কিভাবে টাকার কাছে সব কিছুই মূল্যহীন। শুনুন, আমি আর কিছু শুনতে চাই না, আপনি এখন আমার চোখের সামনে থেকে যাবেন। কথাটা বলে আমি ওখান থেকে চলে আসলাম। উনি পিছন থেকে অনেকবার ডেকেছেন, বাট আমি এরকম বেয়াদব মানুষের সাথে কথা বলতে চাই না। আমি আম্মুর কাছে গিয়ে বসলাম। কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি? আর তোর চোখে পানি কেন? আসলে আম্মু, আমার একজন পরিচিত বন্ধুর সাথে দেখা হয়েছিল তো, তার সাথে কথা বললাম, আর চোখে মনে হয় কিছু পড়েছে, তাই পানি চলে এসেছে। তুই কি আমার থেকে কিছু লুকোতে চাচ্ছিস? আরে আম্মু, তুমি কি বলো? তোমার থেকে আমি কি লুকাবো? দেখ মা, তোর মনের ভিতরে কি চলছে আমি জানি না, তবে শুধু একটা কথাই মনে রাখবি, যা করবে ভেবে চিন্তে করবে। আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। আমাকে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, চলো ভাইয়াকে দেখে আসি। যদি কোনো সমস্যা হয় মায়ের কাছে লুকাবি না। আরে আম্মু, তোমার কাছে লুকাবো এমন কোনো কথা আছে নাকি? আমার পেটে পেটে যা থাকে সব তো তুমি জানো। আপনার ভাইয়াকে কেবিনে শিফট করা হয়েছে, এখন দেখতে পারেন তাকে, কিন্তু তার সাথে এখন কথা বলতে পারবেন না। 72 ঘন্টা পর তার সাথে কথা বলতে হবে আপনাদের। থ্যাংক ইউ নার্স, আর সরি। সরি বলতে হবে না, আমাদের বোঝা উচিত ছিল এটা। এখন যান, দেখে আসুন, আপনাদের অপেক্ষার প্রহর শেষ। তারপর আম্মু আর আমি কেবিনে গেলাম। গিয়ে দেখি আমার ভাইটা শুয়ে আছে, কি সুন্দর লাগতেছে তাকে। এদিকে, হ্যালো শামিম, একটা মেয়েকে তুলে আনতে হবে। তোর আবার মাথায় কি ঢুকলো? মেয়েকে তুলে আনবি মানে? তোকে যেটা বলছি সেটাই কর, আর সবাইকে বলে দে আজকে আমি বিয়ে করতে যাচ্ছি রাতে। মানে তোর মাথা ঠিক আছে নাকি গেছে মাল খেয়ে? আমি একদম ঠিক আছি, তোকে যেটা বললাম সেটা কর তাড়াতাড়ি। ভালো করে ভেবে দেখ, এসব কাজ করা ঠিক হবে না, পুলিশ কেস পর্যন্ত হতে পারে। তুই আমার রাগ সম্পর্কে ভালোভাবে জানিস, আমার মাথাটা এখন গরম আছে, আর আমি যেটা করতে চাই সেটা করি, তুই তো সেটাও ভালো করে জানিস।
তাহলে এরকম ন্যাকামি না করে আমি যেটা বলছি সেটা কর, নয়তো তোকে আজকে আমি। ওকে, তোর যা ইচ্ছা তাই হবে, কিন্তু এর মাঝে আমাকে টানবি না। তার মানে তুই আমাকে এই কাজটা করতে সাহায্য করবি না, তাই তো? আমি কি বলছি যে আমি সাহায্য করব না? দেখ, এরকম পেঁচাই কথা বলবি না, সরাসরি বল এখন কি আমাকে সাহায্য করবি কি না। ওকে, সাহায্য করব। এখন মেয়ের ছবি পাঠা, ঠিকানাটা দে। মেয়েটার ছবি তো আমার কাছে নাই, আর ঠিকানাটা আছে। এরকম বোকার মতো কথা বলবি না তো। তুই ঠিকানা দিবি আর আমি যাকে তাকে তুলে আনবো সেটা তোর মনের মানুষ হবে না। আবার তাকে রেখে আসবো, আবার আরেকটাকে তুলে আনবো সেটা হবে না। আবার তুলে আনবো সেটা হবে না। আবার তুলে আনবো। আমি কি এক এক করে ওই এলাকার সব মেয়েকে তুলে আনবো নাকি? তুই গাধার মতো কথা বলা বন্ধ কর। আমি যাব তোর সাথে, বুঝছিস? আর আমি যাকে দেখিয়ে দেব তাকে তুলে আনতে হবে, অন্য কাউকে না। আর তুলে আনার পর যদি মেয়েটা বিয়ে করতে রাজি না হয় তখন? বিয়ে করতে রাজি হবে না মানে 100 বার রাজি হবে। জোরপূর্বক বিয়ে করব আমি। তাতে কি মেয়েটা তোকে মন থেকে ভালোবাসবে? ওই মেয়ের মনে তোর জন্য শুধু ঘৃণা থাকবে, আর কিছু থাকবে না, বুঝেছিস? এখনো ভেবে দেখ ব্যাপারটা। ওই, তুই আমাকে জ্ঞান দিবি না, যেটা করতে বলতেছি সেটাই কর। আর আমি বাসায় যাচ্ছি, সন্ধ্যায় তোর সাথে দেখা হচ্ছে। অন্তত আঙ্কেল আন্টিকে বলিস যে তুই বিয়ে করতে যাচ্ছিস। আপাতত কাউকে জানাবো না, শুধু তুই, আমি আর মেয়েটা, আর অন্য কেউ জানবে না। মানে তুই কি লুকিয়ে বিয়েটা করতে চাচ্ছিস? কিছুটা সেরকমই। আচ্ছা, তোর যেটা মন চায় সেটাই কর। আমি তোকে বোঝাতে পারবো না। তোকে বোঝাতে গেলে আমি পাগল হয়ে যাব। আচ্ছা বাই, সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে। তারপর আমি ফোন কেটে দিয়ে বাড়ি গেলাম। এদিকে আম্মু, তুমি বাসায় যাও, আমি ভাইয়ের সাথে রাতে থাকবো। আরে পাগলি মেয়ে, কি বলিস? আমি থাকবো, তুই বাসায় গিয়ে থাক। আরে আম্মু না, তোমার এখানে থাকতে কষ্ট হবে। আর আমি এটা কখনোই চাই না যে আমি থাকতে আমার মা কষ্ট করবে। আরে পাগলি মেয়ে, চুপচাপ থাক, বাসায় যা, আমি থাকতে পারবো। আম্মু, তুমি বোঝার চেষ্টা করো, তোমার শরীরের অবস্থা খারাপ। তুমি বাসায় যাও, আমি এখানে থাকতে পারবো। আমি তোকে আদেশ করতেছি, তুই এখন বাসায় যাবি, আর আমি এখানে থাকবো। উফ আম্মু। আর কোনো কথা হচ্ছে না। ওকে, তাহলে আমি বাসায় যাচ্ছি। টেবিলে সব কিছু রাখা আছে, সময় মতো ভাইয়াকে ওষুধ খাইয়ে দিও। আর তুমিও ঠিক মতো ঘুমিয়ে পড়ো, রাত জেগো না আবার। আচ্ছা, তোর কথাই হবে। এখন তুই বাসায় যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ছেলেকে পাইছো তো মেয়েকে তাড়িয়ে দিচ্ছ, তাই না? এখন কোনো বকা দেওয়ার ইচ্ছে নেই আমার, তাই চুপচাপ আছি। যদি বকা শুনতে না চাস তাহলে বাসায় গিয়ে রেস্ট নে, কাল সকাল সকাল চলে আসিস। ওকে আমার লক্ষ্মী আম্মু। আম্মুর গালে একটা পাপ্পি দিয়ে বেরিয়ে পড়লাম। পাগলি মেয়ে আমার, আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো তোকে একটুও কষ্ট করতে হতো না রে মা। হসপিটাল থেকে বেরিয়ে দেখি রাস্তায় কোনো রিক্সা দেখা যাচ্ছে না। সন্ধ্যার সময় তো, তাই সচরাচর এখানে সন্ধ্যার সময় এসে রিক্সা পাওয়া যায়, কিন্তু আজকে কেন জানি রিক্সা দেখতে পাচ্ছি না। উফ, কেমনটা লাগে, একটা রিক্সাও নেই, এখন হেঁটে যেতে হবে। ভাবতেই কান্না পাচ্ছে, এমনিতেই ব্যথা, তার উপর যদি এতটা পথ হেঁটে যাই, না জানি সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা। এই ওই দিক দেখতে লাগলাম কোনো রিক্সা দেখা যায় কিনা, কিন্তু না, হয়তো আমার ভাগ্যটাই খারাপ। দূর, আর কিছু না ভেবে হাঁটা শুরু করলাম। দেখি সামনে গিয়ে রিক্সা পাই কিনা। রাস্তার এক সাইড দেখতে যাচ্ছি, তার রাস্তা দিয়ে কত রঙের গাড়ি চলাচল করতেছে। সন্ধ্যার সময় তো, তাই পরিবেশটা একটু মজাদার লাগছে। আমার কাছে ইচ্ছে করতেছে আমি এই প্রকৃতির সাথে মিশে যাই, তাহলে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো দুঃখ। আসলে মানুষ এমন একটা প্রাণী যাকে সব কিছুর সাথে মানিয়ে চলতে হয়। শত কষ্টের মাঝেও নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত আমরা কত কিছুই না করতেছি, শুধু ভালোভাবে বেঁচে থাকার জন্য আর শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য। আমরা মানবজাতি কতই আজব, তাই না? কিছু কিছু বড় লোক আছে যারা গরিবদের পেটে লাথি দেয়। হয়তো আমি যেমন দরিদ্রতার কারণে জমা সব থেকে বড় সম্পত্তি বিক্রি করে দিয়েছি, পতিতালয়ে যে মেয়েগুলো আছে তারা হয়তো পেটের দায়ে এইসব কাজ করতে বাধ্য হয়।
আসলে প্রতিটা পতিতা নারীকে জিজ্ঞেস করলে তার অতীতটা জানতে চাইলে তার মুখ থেকে শুনতে হবে নানা করুণ কাহিনী, যেটা আপনার মনকে নাড়া দিতে বাধ্য করবে। আনমনে এসব ভেবেই যাচ্ছি আর রাস্তার এক সাইডে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আমি অনেকটা ভয় পাইছি। হঠাৎ করে এরকম গাড়ির সামনে এসে দাঁড়াইছে তো, তাই বুকে একটু থুথু দিলাম। গাড়ি থেকে দুজন মুখোশ পরলোক নেমে পড়ল। আমি পরিবেশটা বুঝতে পারলাম, তাই দৌড় দিতে যাব, তখন ওই লোক দুটো আমাকে ধরে ফেললেন। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে, আমাকে একটু সাহায্য করো। কিন্তু কেউ আমার চিৎকারে সাড়া দিল না। লোক দুটো আমাকে গাড়িতে তুলে নিলেন। আমি গাড়িতে অনেক চিৎকার করতে লাগলাম এবং বাইরের মানুষকে ডাকতে লাগলাম, আমাকে বাঁচাও। এখন কি করব? এরকম করে চিৎকার করতে লাগলে তো পুলিশের হাতে ধরা খেয়ে যাবো আমরা। ওই কাপড়টা দে, আর ওর মুখে কাপড়টা ভালোভাবে বেঁধে দে, যাতে যেন আওয়াজ বের না হয়। দ্বিতীয় লোকটা কণ্ঠটা আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। আমার দুপুরকার ঘটনাটা মনে পড়ে গেল। তাহলে কি? না, এটা হতে পারে না, কখনোই না। একটা লোক এতটা খারাপ হতে পারে না। চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। আমার সাথে এখন কি হতে যাচ্ছে? হয়তো আজকের পর আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি। আসলে গরিব মানুষদের বেঁচে থাকা আর না থাকা দুটোই সমান। তারপর আমাকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে দিল। আমি আর কোনো রকম শব্দ করতে পারতেছি না, শুধু ওহ আহ শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। আর গাড়িটা প্রচুর গতিতে চলতেছে, মনে হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আমার হাত এমনভাবে বেঁধেছে, খুব ব্যথা হচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় হচ্ছে না। কি করব? আমার তো জীবনটাই শেষ। আজকের পর হয়তো আমি কালকে সকালে সূর্য দেখতে পাবো না। আমি মারা গেলে আমার মা আর ভাইটাকে কে দেখবে? এটা মনে পড়তেই আমার বুক ফেটে যাচ্ছে। কি হবে আমার মা আমার ভাইয়ের? কিছুক্ষণ পর গাড়িটা দাঁড়ালো। ভেতরে সবকিছু রেডি আছে, তুই ভাবিকে নিয়ে আয়। জলদি ভেতরে যা, সবাইকে বল কোণে এসে গেছে, আর কাজীকে বল সব কিছু রেডি করতে। এসব ওনারা কি কথাবার্তা বলছেন? কাজী, বিয়ে, কোণে, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে আবার কার বিয়ে হতে যাচ্ছে? আর আমাকে যদি বিয়ে বাড়িতে নিয়ে আসবে, তাহলে এইভাবে বেঁধে তুলে আনতে যাবে কেন? ভালোভাবে তো আনতে পারতো। না, নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে, না হলে আমাকে এভাবে নিয়ে আসতে যাবে কেন? আর ভাইয়াটা পুলিশের ভয় পাচ্ছেন কেন? না, আর কিছু ভাবতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? একদিকে তো আমার মা আর ভাইয়ের টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছে। আমাকে গাড়ি থেকে জলদি নামিয়ে উনি ওনার ঘাড়ে তুলে নিলেন, যেভাবে কিডন্যাপাররা কাউকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমাকে ঘাড়ে তুলে নিয়ে এত তাড়াতাড়ি তিনি বাড়িটার ভেতর ঢুকে গেলেন। আমার খুব ভয় হচ্ছে। আমি খুব লাফালাফি করতেছি, কিন্তু কোনো প্রকার শব্দ করতেছি না, কারণ আমার মুখ বাঁধা। ভেতরে প্রবেশ করে আমি তো অবাক, কি হতে যাচ্ছে এখানে? আর এসব কি? এখানে দেখতেছি পুরাই বিয়ের ফাংশন। উফ না, আর কিছুই ভাবতে পারছি না। কি হবে আমার সাথে এখানে? কাজী সাহেব, আপনি সব কিছু তাড়াতাড়ি শুরু করুন। আরে বাবা, বিয়ে জিনিসটা একটু ধীরে হয়, তুমি এত তাড়া দিচ্ছ কেন? এই শামীমের বাচ্চা, তুই কাকে নিয়ে এসেছিস? ওনার এইরকম লাগবে, তবে আমি তো ভয় চুপসে গেলাম, কারণ লোকটাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখন থেকেই ভেবে নিয়েছি এই লোকটা বদমেজাজি। আর তার ব্যবহারগুলো তো আমার জানা আছে, কীরকম ব্যবহার। কাজী সাহেব, আমরা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করে এনেছি। আপনি যত তাড়াতাড়ি পারবেন বিয়ের কাজ সম্পূর্ণ করে ওখান থেকে চলে আসবেন। তাই বলে একটা মেয়েকে এইভাবে তুলে এনে আপনারা বিয়ে করতে পারেন না। ওই কুত্তার বাচ্চা, তুই কি আমার হাতে এখানে মরতে চাস, নাকি বেঁচে তোর ছেলে মেয়ের মুখ দেখতে চাস? যদি বেঁচে বাসায় ফিরতে চাস তো তাড়াতাড়ি বিয়ের কাজ শুরু কর, নয়তো তোকে এখানে পুঁতে ফেলবো। আরে বাবারে, এটা দেখি আস্ত একটা ডেভিল। এই লোকটা মনে হয় খুন খারাপিতে তো সেরা। উফ, আমি কেন যে ওই কাজটা করতে গেলাম ওই রাতে? না হলে আমাকে কখনোই এরকম কিছু সম্মুখীন হতে হতো না।
কাজী সাহেব চুপচাপ বিয়ে পড়াতে লাগলেন। মিয়াজিপাড়া নিবাসী মোহাম্মদ আব্দুস সাত্তারের দ্বিতীয় পুত্র মোহাম্মদ মাহিন আল ইসলাম 1 টাকার দেনমোহর ধার্য করিয়া সরকারপাড়া নিবাসী মৃত মোহাম্মদ সলিম মিয়ার প্রথম কন্যা মোসাম্মদ দীপা সুলতানা বিবাহ বন্ধনে আবদ্ধ করা হইল। বলো মা কবুল। চুপ করে আছি, কারণ এখনো আমার মুখে কাপড় দিয়ে বাঁধা। বলো মা কবুল। আমি এত চিৎকার করে বলতে চাই যে আমি এই বিয়ে করতে পারবো না, কিন্তু আমার মুখ তো বাঁধা, শব্দ বের হচ্ছে না। কি হলো, ভালোই ভালোই কবুল বলবা নাকি আমার আঙ্গুলটা বাঁকা করতে হবে আবার? কিরে, কেউ এভাবে বিয়ে করে? শালা তুই চুপ থাক। আমার বিয়ে আমি যেভাবে ইচ্ছা সেভাবে করব। তুই কোনো কথা বলবি না, চুপচাপ বসে তামাশা দেখ। আমি এত বিয়ে বাড়িতে গেছি, এত বিয়ে দেখেছি, কোনোদিন দেখি না যে মেয়ের মুখে কাপড় বাঁধা। মেয়ের কথা বলতে পারবে না, কিন্তু বিয়ে হবে। তাই তো, আমি তো এতক্ষণ খেয়ালই করি নাই যে মেয়ের মুখে এখনো কাপড় বাঁধা। আচ্ছা মিয়া, আপনি আপনার বউকে ভালো করে দেখবেন না? আপনার জ্ঞান কি সব উধাও হয়ে গেছে? বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, তাই না? সবাই কি হাসাহাসি করতেছে, এদিকে আমার কান্না কেউ দেখার মতো কেউ নেই। হয়তো এখানে আমি যতই নানা বলি না কেন কিছু হবে না, আমাকে বিয়ে করবে আজকে রাতেই। উফ, তারপর আমার মুখ থেকে কাপড়টা সরিয়ে নিল, আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, কারণ এতক্ষণ থেকে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারিনি। আর কিছুক্ষণ থাকলে হয়তো মরেই যেতাম। এই মেয়ে, এখন সোজা সাপটা কবুল বলে দে। যদি তোর ভাইয়ের আর তোর মায়ের মানে আপনি এতটা জঘন্য? ভালোই ভালোই বলতেছি, নয়তো তোর ভাইয়া তোর মা কালকে সকালে সূর্যটা দেখতে পারবে না। ছি, একটা মানুষ এতটা খারাপ হতে পারে, এতটা জঘন্য হতে পারে? আপনাকে না দেখলে হয়তো বুঝতাম না। এখন চুপচাপ কবুল বল। যত তাড়াতাড়ি কবুল বলবি তত তোর মা আর ভাইয়ের জন্য মঙ্গল হবে, কারণ এখন তারা অনেক কষ্টে আছে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমার মা আর ভাই ওর যদি কিছু হয় তো আমি আপনাকে মেরে ফেলবো। শামিম, ভিডিও ফুটেজ ওকে দেখা, নয়তো কবুল বলবে না। এসব আমি কি দেখতেছি? আমার মা আর ভাইয়া সুন্দর ঘুমিয়ে আছে, কার কয়েকজন লোক বন্দুক হাতে তাদের দিকে তাক করে আছে। হয়তো আমি কবুল না বললে আমার মা আর ভাই এ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। এসব দেখার পর আমি নিস্তব্ধ হয়ে গেছি, আমার পুরো দুনিয়াটা যেন উলটপালট হয়ে যাচ্ছে। এসব দেখার আগে যদি আমি মরে যেতাম বা আমাকে ধর্ষণ করে মেরে ফেলতো তাই সহ্য হতো, কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ হতে হতো না এই পশুটার হাতে আমাকে। কবুল বলবি নাকি তোর পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো? আমি বাধ্য হয়ে কবুল বলে দিলাম। কবুল বলে দিয়ে কান্না করতে লাগলাম, কারণ এখন আমার নিত্য সঙ্গী হবে কান্না। প্রতিদিন রাতে ধর্ষণ করবে ওনার ইচ্ছা মতো আমাকে, ভোগ করবে, ছিঁড়ে খাবে। সংক্ষেপে বিয়েটা সম্পন্ন করে কাজে চলে গেলেন। শামিম, তুই এখন বাসায় যা, আর এই খবরটা কাউকে জানাবি না এখন। তার মানে উনি আমাকে এখানে লুকিয়ে বিয়ে করলেন যাতে যেন প্রতিদিন ধর্ষণ করতে পারে, বৈধ ধর্ষণ। তবে মেয়েটার উপর অতিরিক্ত কিছু করিস না, যাতে বেঁচে থেকেও মরার মতো বাঁচতে হয়। তুই এখন চুপচাপ চলে যা, আর আমি আমার বউকে কিভাবে রাখবো, কিভাবে দেখবো, কিভাবে আদর করব, সেটা একান্তই আমার ব্যাপার। তোর এই বদমেজাজি রাগের কারণে একদিন তোকে পস্তাতে হবে। সেই দিনই শামীমের কাছে এসে তোকে কান্না করতে হবে। দেখে নিস, কথাটা মিলিয়ে নিস। মাহিনের কখনো এরকম সময় আসবে না। শামীম ভাই আর কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে গেলেন, জানে এখানে কথা বলা তার বৃথা হবে। শামীম ভাই চলে যাওয়ার সাথে সাথে উনি আমার হাত ধরে একটা রুমের দিকে নিয়ে যেতে লাগলেন। বুঝতে পারলাম এখন আমাকে ভোগের শিকার হতে হবে। তোর সাহস কত বড়, তুই আমাকে ফোন নাম্বার দিস নাই? আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি ফোন নম্বরের জন্য, এত কিছু। এখন ফোন নাম্বার না, তোকে আমি প্রতিদিন এই ধর্ষণ করব। আমি আর কান্নাটা আটকে রাখতে পারলাম না। তোর এরকম ন্যাকা কান্নার কোনো মূল্য আমার কাছে নেই, তুই শুধু আমার কাছে ভোগের পণ্য। কথাটা বলে উনি আমার বুক থেকে ওড়নাটা টেনে নিলেন,
আমি আমার দুই হাত দিয়ে আমার বুক ঢেকে রাখলাম। উফ, কি লজ্জা লজ্জাপতি রে। তোর লজ্জা আমি বের করতেছি, দাঁড়া। ওনার মুখ থেকে এরকম নোংরা কথাগুলো আমার কলিজায় কেটে যাচ্ছে। ওনার প্রতিটা কথা যেন আমার গায়ে কাটার মতো জ্বালা দিতে লাগলো। আজকে আমি তোকে সবকিছু খুলে তোর সাথে ডান্স করব। কথাটা বলে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছিয়ে যেতে লাগলাম। আমি কখনোই ভাবতে পারিনি জীবনে এরকম একটা সময় আমার সামনে এসে দাঁড়াবে, আর আমি আমার কান্নাটার চার দেয়ালের মাঝে বন্দী। প্লিজ, আপনি একটু শান্ত হয়ে বসেন প্লিজ। অনেক কষ্টে কথাটা মুখ দিয়ে বের করলাম। ওনার রাগ দেখে আমি পুরোটাই শুদ্ধ হয়ে গেছি। কি হচ্ছে আমার সাথে এখানে? কেন এত তাড়াতাড়ি তোর দেমাগ শেষ হয়ে গেল? আমি আমার কিসের জন্য দেমাগ দেখাবো আপনাকে? আমার যা কিছু ছিল সব তো আপনি লুটে নিয়েছিলেন। আমি তোর দেহ লুটে নিয়েছিলাম, এটাই বলতে চাচ্ছিস তুই, তাই না? আসলে আপনি আপনার রাগটা একটু কন্ট্রোল করেন আর শান্ত হয়ে বসে আমার কথাগুলো শোনেন প্লিজ। তোর কোনো কথা শোনার আমার সময় নেই। এখন থেকে তুই শুধু আমার কথা মতো চলবি, নয়তো আমি কখন কি করে বসবো সেটা নিজেও জানি না। কথাটা বলে উনি আমার হাত ধরে টেনে আমাকে বিছানায় ফেলে দিলেন। প্লিজ, এরকম কিছু করবেন না, আমার কিছু সমস্যা আছে। তাতে আমার কি হয়েছে? আপনি বোঝার চেষ্টা করুন। এখন আমি আপনাকে সেই সুখটা দিতে পারবো না, আর একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে সেটা ধর্ষণের শামিল হবে। আপনি একটু বুঝুন, এখন তো আমি আপনার বউ, তাই না? তুই কোনোদিন আমার বউ হওয়ার যোগ্য ছিলি না, আর হবিও না, বুঝছিস? আমি তো তোকে শুধু ভোগ করার জন্যই বিয়ে করেছি। আমি কখনো এটা আশা করিনি ওনার মুখ থেকে, আর আমি এর থেকে ভালো কিছু আশা করতে পারি না। আমার মতো মেয়ের সাথে এরকমটাই হয়। যে মেয়ে সামান্য 10,000 টাকা জোগাড় করতে পারে না, তার জন্য দেহ বিক্রি করতে হয়, সেই মেয়ের সাথে আর কি হতে পারে? এখন তো আমার কোনো কথার মূল্য থাকবে না। তারপর উনি আমার উপর শুয়ে পড়লেন। আমার ঠোঁটে তার ঠোঁট দুটো ডুবিয়ে দিয়ে ননস্টপ কিস করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগতেছে, কারণ এখন আমার এসব সহ্য হচ্ছে না। আমি ওনাকে এত সরানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি তার শক্তির সাথে পেরে উঠতে পারতেছি না। আমার ঠোঁট থেকে ওনার ঠোঁট দুটো সরিয়ে আমার গলায় ওনার ঠোঁট দুটো ডুবিয়ে দিলেন এবং ননস্টপ কিস করতে লাগলেন। ওনার প্রতিটা স্পর্শ আমার অসহ্য লাগতেছে। ইচ্ছা করতেছে যদি আমার শক্তি থাকতো তাহলে ওনাকে এখানে মেরে ফেলতাম, কিন্তু আমি তার সাথে এখন পারবো না। আস্তে আস্তে যখনই আমার জামার পিন খুলতে লাগলেন, প্লিজ এরকম কিছু আজকে আমার সাথে করবেন না, আমি খুব অসুস্থ, আপনি বোঝার চেষ্টা করেন। জোরে জোরে কান্না করতেছি আর কথাগুলো ওনাকে বলতেছি, কিন্তু আমার কথাগুলো ওনার কান অবধি পৌঁছাচ্ছে না। ওনার দুই হাত দিয়ে আমার সারা শরীর স্লাইড করতে লাগলেন এবং এটা আমার খুব বিরক্ত লাগছে। আমি জোরে জোরে কান্না করতে লাগলাম। আমি ওনাকে ভালোবাসি না করেই যাচ্ছি, কিন্তু উনি আমার কোনো বাধাই মানতেছে না। ওনার মতো উনি আমাকে ব্যবহার করতে লাগলেন। উনি আমাকে ওনার ইচ্ছা মতো ভোগ করতে লাগলেন, আর আমি ব্যথায় বারবার চিৎকার করে কান্না করতেছি, কিন্তু আমার কান্নার কোনো মূল্য নেই ওনার কাছে। উনি ওনার মতো কাজ করেই যাচ্ছে তার। আমার ব্যথাতে কলিজাটা মনে হয় ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই আমি মারা যাব। এত ব্যথা পাচ্ছি যে আমি একসময় অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একদম ঠিক আছি। আমার শরীরে কোনো ব্যথা অনুভব হচ্ছে না, বা আমি কোনো রকম অস্বস্তি বোধ করতেছি না। এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি আমি এতটা সুস্থ? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। আমাকে যখন এই রুমে নিয়ে আসা হয়েছিল তখন রাত 9টা বেজেছিল, আর এখন রাত 3টা বাজে। তার মানে আমি অনেকক্ষণ থেকে ঘুমিয়ে আছি। আমি রুমের চারদিকে তাকিয়ে দেখলাম কোথাও ওনাকে দেখা যাচ্ছে না। ব্যাপার কি? আমাকে একা ফেলে উনি কি চলে গেলেন নাকি? আর আমাকে এখানে এমনভাবে এনেছে, আমি রাস্তাঘাট কিছু চিনি না। এখন আমি কোথায় যাব?
আমি শরীরের দিকে তাকিয়ে দেখি আমার শরীরে শুধু একটা চাদর মোড়ানো, আর কিছুই নেই। এটা দেখেই আমার মনে পড়ে গেল সেই নির্যাতন, আর আমার চোখ বেয়ে পড়তে লাগলো পানি। আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম। শাওয়ারটা ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে সারা শরীর ঘষতে লাগলাম, যাতে করে ওই অমানুষ তার স্পর্শ আমার শরীরে না থাকে। যতই ঘষতেছি ততই কষ্টগুলো আমার মনে পড়তেছে, আর ততই আমি কান্না করতেছি। কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লাম, আর আমার চোখের পানির সাথে শাওয়ারের পানির সাথে এক হয়ে গড়িয়ে যাচ্ছে। এইদিকে আরে মেয়েটা আবার কই গেল? এখানে রেখে গেলাম। ওই তো এই এলাকার রাস্তাঘাট কিছুই চেনে না, কোথায় যাবে? উফ, আমি এখন টেনশনে বাঁচি না। কেন যে একা রেখে বাইরে গেলাম? দৌড়ে বের হয়ে সবখানে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। এরপর আবার বাসায় ফিরে আসলাম। বাসায় সব রুম চেক করলাম, কিন্তু কোথাও নেই। উফ, বাথরুমে তো যাইতে পারে, বাথরুমে চেক করলাম, না। আমার মাথাটাও না এখন মনে হয় পাগল হয়ে যাবে কয়েকদিন পর। আমি যে কেন এসব করতেছি নিজেও জানি না। দৌড়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি এখনও রুমের ভেতরে আসেনি, আর বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ পাওয়া যাচ্ছে। তারপর আমি দরজা ধাক্কাতে লাগলাম। এই মেয়ে, দরজা খুল বলতেছি। হঠাৎ করে দেখিয়েছে দরজায় কেউ ধাক্কাধাক্কি করতেছে। তার মানে উনি হয়তো রুমে চলে এসেছেন। এবার কি হবে? আমি তো কোনো কাপড় নিয়ে আসি নাই। এখানে এখন আমি বেরোবো কিভাবে? প্লিজ আপনি একটু শান্ত হন, আমি বাথরুমে আছি, বেরোবো একটু পর। এতক্ষণ কেউ বাথরুমে থাকে? তাড়াতাড়ি বের হন। এই যে শুনুন, আমাকে একটু হেল্প করবেন? বলেন দেখি কি করতে পারি। ওনার মুখ থেকে আপনি ডাক শুনে মনে হচ্ছে ওনার এখন মনে হয় কোনো রাগ নেই। আসলে আমার গায়ে কিছু নেই, আই মিন কোনো কাপড় নিয়ে আমি বাথরুমে প্রবেশ করিনি। যদি আমার কাপড়টা দিতেন। আপনার কাপড় ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে, এখন এখানে কোনো মেয়ে মানুষের কাপড় নেই। এখন কি হবে? ওকে থাক, তাহলে আমি সকাল পর্যন্ত বাথরুমেই কাটিয়ে দেই। এখানে বসে থাকি আমি, আপনি ঘুমিয়ে থাকেন। সারা রাত ওইখানে থেকে ঠান্ডা লেগে যাবে, আর যখন আপনার জ্বর হবে, অসুখ হবে, আপনার ফ্যামিলির জন্য সেবা করবে কে? আপনাকে দেখবে কে? আপনার ভাইকে দেখবে কে? আমার পরিবারকে নিয়ে আপনার এত টেনশন করতে হবে না, বুঝছেন? তার মানে আপনি এখন বাথরুমের ভেতরে আছেন, তাই সাহস দেখাচ্ছেন, তাই না? উফ, আর বেশি কিছু বলা যাবে না। বলা তো যায় না, সাইকো একটা দরজা ভেঙে ফেলতে পারে আবার। এই নিন আমার শার্ট, একটা প্যান্ট, পরে নিন। মানে আপনার প্যান্ট কি আমার হবে? তার থেকে বড় কথা, আপনার শার্ট, আপনার প্যান্ট আমি পরবো কেন? ওকে, কিছুই করতে হবে না, এমনিতেই বেরিয়ে আসেন। আমি তো আর অন্য কেউ না, আপনার স্বামী তো, তাই না? তাড়াতাড়ি চলে আসেন। উফ, কি বেহায়া মানুষ, মুখে কিছুই আটকায় না। মন তো চাচ্ছে এখনই গিয়ে খুন করে ফেলি, কিন্তু এখন কিছুই করা যাবে না। কিছু করতে গেলে হয়তো আমার ফ্যামিলিকে হারাতে হবে। কি করতেছেন? আমার অফার গ্রহণ করবেন নাকি না? আচ্ছা দেন দেখি। কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম, কারণ সারা রাত তো আর বাথরুমে থাকা সম্ভব না। তারপর দরজা আলতো ফাঁক করে ওনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। নিয়ে তো নিলাম, গায়ে পরে দেখি সব ঢিলা হলো। এখন কি হবে? হাঁটবো কিভাবে আমি? হাত দিয়ে প্যান্ট ধরে রাখলাম, ধরে আস্তে আস্তে হেঁটে বাইরে আসলাম। আমি বাইরে আসার সাথে সাথেই উনি যেটা করলেন সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি, যে উনি এরকম কাজ করবেন আমার সাথে। আমি বাথরুম থেকে বের হতেই উনি আমাকে কোলে তুলে নিলেন। আজব তো, আমি হাঁটতে পারি না নাকি? নাকি আমি ছোট বাচ্চা যে আপনি কোলে তুলে নিলেন? উফ, বেশি রকম বকবক করলে ফেলে দেব কিন্তু কোল থেকে। না না, এই মানুষের বিশ্বাস নেই, তাই আমি ওনার গলা শক্ত করে জড়িয়ে ধরলাম, যাতে করে চাইলেও আর ফেলে দিতে না পারে। ভয় পাচ্ছেন তাই তো? আসলে ওনার মতলবটা কি আমি বুঝতে পারতেছি না। একটু আগে আমার সাথে যেটা অত্যাচার করলো, আর আমিও তার সাথে এত নর্মাল ব্যবহার করতেছি, আর আমি চাইলেও রুড ব্যবহার করতে পারতেছি না। তার সাথে ব্যাপারটা কি? থাক, এসব নিয়ে ভাবার সময় পাইবেন, এখন একটু বিছানায় শুয়ে থাকেন। আমার কিছু জানার ছিল, আশা করি উত্তরগুলো আপনি দিবেন। কোনো রকম কথা না বলে
সুন্দরভাবে শুয়ে রেস্ট নিন, আর যদি একটা কথা বলেন তো আবারও শুরু করে দেব। এই না না, আমি সুন্দরভাবে ঘুমিয়ে পড়তেছি, তাও আবার ওসব করিয়েন না। এই তো লক্ষ্মী মেয়ে, তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আপনি কি চুরি করতে যাবেন নাকি? মানে? কই, আমি তো কিছুই বলিনি। আপনি হয়তো কানে একটু বেশি শুনেন, তাই হয়তো সমস্যা হচ্ছে আপনার। বেশি রকম ন্যাকামি করার চেষ্টা করবেন না, তাহলে এতে বিপরীত হয়ে যাবে। আর আমার রাগ উঠলে আমি কন্ট্রোল করতে পারি না, এটা আমি আপনাকে অনেক আগেই বলে দিয়েছি। আচ্ছা, আপনার এত রাগ কেন? আপনাকে ছোটবেলায় আপনার আম্মু মনে হয় তেতো জিনিস বেশি খাওয়াইছিল। এই মেয়ে, আমাকে ভয় লাগতেছে না? এত বকবক করতেছেন কেন বুঝতেছি না। রাত অনেক হয়েছে, আপনি রেস্ট নেন। এমনিতেই নিজের শরীরের কোনো খোঁজ পায় না, অল্প একটু জ্ঞান হারিয়ে ফেলে, তার আবার বকবক আছে। আমি আপনাকে আগেই বলেছিলাম, আমি ওর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, যে আপনার এটা সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। তখন আমি আপনাকে বলে দিয়েছিলাম, আর আপনি সেটা না শুনেই কাজ শুরু করে দিয়েছিলেন। তখন আমি কি করব? এখন আমি কি করব? আপনি যেটা খুশি সেটা করেন, কিন্তু আমার কথা আপনি রিপিট করবেন না। আপনি যেটা খুশি সেটাই করেন, কিন্তু আমার কথা আপনি রিপিট করবেন না। আমি কিন্তু সত্যি সত্যি আবার রেগে যাব। রেগে গেলে আমি কি করে বসি আমি সেটা নিজেও জানি না। আমি কিন্তু সত্যি সত্যি এবার রেগে যাব। আমি রেগে গেলে কি করে বসি সেটা নিজেও জানি না। উফ, আপনার সাথে কথা বলে আমার ভুল হয়েছে। উফ, আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। কি মহা ঝামেলায় পড়লাম রে বাবা। এরকম একটা ঘাড়তেরা মানুষের সাথে আমার জীবন পার করতে হবে। না জানি আরো কত কি আছে আমার ভাগ্যে। আচ্ছা, অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়েন। সকালে আবার আপনাকে হসপিটালে দিয়ে আসতে হবে আমাকে। জি না, আপনাকে আমার সাথে যেতে হবে না। আপনি চুপচাপ এখানে থাকবেন, আর আমাকে গাড়ি ভাড়াটা শুধু দিবেন। আমি চলে যেতে পারবো একা। এখন আর আপনি একা না যে যেটা খুশি সেটাই করে বেড়াবেন। এখন একটা কথা মাথায় রাখুন, আপনার স্বামী আছে, আর তার থেকে আপনাকে পারমিশন নিতে হবে যে কোনো কাজ করতে গেলে। আমার স্বামীর প্রয়োজন নেই এখন। যে স্বামী শুধু তার ভোগ করার জন্য বউকে বিয়ে করে, ওই রকম স্বামী আমার লাগবে না। এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি রেগে গেলে কি করব সেটা তো ভালো করেই জানেন আপনি। কি আর করবেন বলেন? সর্বোচ্চ আমাকে নির্যাতন করবেন, টর্চার করবেন, একটু আঘাত করবেন। আপনার যা খুশি তাই করবেন, তাই তো? এর থেকে তার বেশি কিছু আর করতে পারবেন না। সর্বোচ্চ মেরে ফেলতে পারবেন। এত বেশি বুঝলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, আপনি এটাই তো করতে পারেন, তাছাড়াও তো আর অন্য কিছু করতে পারেন না। কান্না করে দিলাম। এত রাতে কান্না করা অফ করেন আর ঘুমিয়ে পড়েন। এমনিতে শরীর অসুস্থ আপনার অনেক। আমার শরীর অসুস্থ থাকে, সুস্থ থাকে, সেটা আমি দেখব, আপনাকে দেখতে হবে না। শুধু আপনাকে আমি বিছানায় সময় দিতে পারলেই আপনার হবে, তাই তো? আচ্ছা, আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে বিছানায় সময় দেওয়ার। প্লিজ, হাত জোর করে বলতেছি, আর একটা কথা না। তাহলে আমি কি করে বসবো সেটা নিজেও জানি না। আর আমার রাগের ওপর আমি একটু কন্ট্রোল করতে পারি না। আর আমি রেগে গেলে যে কি করে বসি জানি না। প্লিজ, হাত জোর করে বলতেছি, আপনি শুয়ে পড়েন আর ঘুমিয়ে পড়েন। কান্নাটা বন্ধ করেন। আমি আর কিছুই বললাম না, বালিশে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলাম। কারণ এই লোকটাকে বিশ্বাস করতে নেই। আমি তাকে কখনোই মেনে নিতে পারবো না মন থেকে। যার ব্যবহার এরকম, তার সাথে কখনো ভালোবাসা নামক বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি সেটা আমি নিজেও জানি না। যখন আমার ঘুম ভেঙে গেল তখন দেখি চারিদিকে পাখির ডাকাডাকি এর আওয়াজ শোনা যাচ্ছে। আর সকালকার সোনালি রোদ্দুর জানালা ভেদ করে আমার মুখে এসে পড়তেছে। সকালের আবহাওয়াটা বেশ চমৎকার, খুব ভালো লাগতেছে এখন। বিছানা থেকে উঠে গা মড়ামড়ি দিলাম। একটু গায়ে ব্যথা অনুভব হচ্ছে, উঠতে ইচ্ছা করতেছে না, তাই আবার শুয়ে পড়লাম, কাঁথাটা গায়ে টেনে নিয়ে। কাঁথাটা বুকের মধ্যে ভালোভাবে আঁকড়ে ধরে শুয়ে আছে। চোখ বন্ধ করে হঠাৎ করে রুমে কারো আসার শব্দ পেলাম। চোখটা আলতো খুলে দেখলাম ওই লোকটা।
এই যে সকাল হয়ে গেছে, আপনার কি ঘুম হয়েছে নাকি আরও কিছুক্ষণ ঘুমাবেন? আমি চুপচাপ চোখ বন্ধ করে আছি, কোনো সাড়া দিচ্ছে না তার কথায়। আপনি কি এখনো ঘুমিয়ে আছেন নাকি ঘুমের ভান ধরে আছেন? আমি তাও কোনো কথা বলতেছি না। তারপর দেখি উনি আমার পাশে বসে হাতের আঙুলের ভেতর ওনার হাতের আঙুল দিয়ে মুষ্টি বদ্ধ করে নিলেন খুব শক্ত করে। আমি একটু ব্যথা পেলেও চুপচাপ শুয়ে আছি, কোনো রকম রেসপন্স দিলাম না, কারণ একটু রেসপন্স দিলে উনি বুঝে যাবেন যে আমি জেগে আছি। তারপর উনি ওনার বাঁ হাত দিয়ে আমার চুলগুলো কানের ওপর দিয়ে গুজে দিচ্ছে। হয়তো আজকের এই অনুভূতিটা অন্যরকম হতে পারত যদি তিনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার না করে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতেন তাহলে। কিন্তু এখন ওনার জন্য আমার মনে কোনো রকম ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটু পরে উনি ওনার ঠোঁট দুটো দিয়ে আমার কপালে আলতো স্পর্শ করে দিলেন। আর এই স্পর্শটা এমনভাবে করেছেন আমার সারা শরীর কেঁপে উঠল। আমিও চোখ বন্ধ করে থাকতে পারলাম না, চোখটা খুলে ফেললাম। কি হচ্ছে এসব? তার মানে আপনি এতক্ষণ ঘুমের ভান ধরেছিলেন, তাই না? এটা একান্ত আমার ব্যাপার, আপনাকে বলতে যাব কেন? আচ্ছা, আমাকে বলতে হবে না। আপনার কাপড়গুলো শুকিয়ে গেছে, এই যে এনে দিলাম, তাড়াতাড়ি পরে নিন। আমি একটু বাইরে আছি, আর একটু পরে গাড়ি আসবে। হসপিটালে যেতে হবে আপনার ভাইকে আনতে। জি না, আমি আপনার সাথে যাচ্ছি না। আমি একাই যাব আর আপনি আমার সাথে যাবেন না। কেন? আমি গেলে সমস্যা কি? চিন্তা করবেন না, আমি আমার ফোন নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি। আপনার যদি আমাকে ভোগ করার ইচ্ছে হয় তো চলে আসেন আমাকে ফোন করে, আমি সব কিছু রেডি রাখবো। প্লিজ, এখন আমি এসব কথা নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না। আপনার ইচ্ছা, আপনার ফোনটা দিন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার লাগবে না, আমি তোমার সাথে যাচ্ছি, এটাই ফাইনাল। ও, আমাকে বিশ্বাস করতে পারতেছেন না তাই তো? মনে করতেছেন হারিয়ে যাব? সেরকম কিছু না, উল্টাপাল্টা ভাববেন না প্লিজ। আমি কখনো উল্টাপাল্টা ভাবি না। আমি যা ভাবি ভালো কিছু ভাবি, আর আমার ভাবনাটা সত্যিই হয়। আমি আগেই বলেছি, আপনার যুক্তির সাথে আমি কখনো যুক্তি দিতে পারবো না, তাই আমি বাইরে যাচ্ছি। আপনি আপনার কাপড়টা পরে নিন। কথাটা বলে উনি বাইরে চলে গেলেন, আর আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওনার দেওয়া শার্ট আর প্যান্টটা খুলে আমার কাপড়গুলো পরে নিলাম, আর ওনার শার্ট প্যান্ট ভালোভাবে ধুয়ে বাইরে শুকাতে দিয়ে রুমে আসলাম। রুমে আসার পর আমি পুরাই অবাক, কারণ এইটুকু সময় এরা কিভাবে হতে পারে? আমি ওনার স্বপ্ন দেখতেছি, এটা কখনো সম্ভব হতে পারে না। এসব কি হচ্ছে এখানে? আপনার কি মাথা ঠিক আছে নাকি পুরাই পাগল হয়ে যাইতেছেন আপনি দিন দিন? বুঝতেছি না এসব কি করতেছেন আপনি। আচ্ছা, আমাকে কি আপনি এতটাই ঘৃণা করেন যে আমি আপনার সাথে হসপিটালে গেলে আপনার সমস্যা হবে? দেখুন, আপনি যতই যাই করুন না কেন, আপনার তো বিশ্বাস হচ্ছে না, আমি মেনে নিয়েছি। চলেন আমার সাথে, চলেন, আমি কিছুই বলবো না। আপনি হয়তো আমাকে বিশ্বাস করতে পারেন না, আপনি হয়তো ভাবছেন যে আমি যদি এখান থেকে যাইতে পারি হয়তো আপনার হাত ছাড়া হয়ে যাব বা পালিয়ে যাব, আর আপনার রাতের সুখ দিতে পারবো না, তাই তো? সবসময় আপনি বিছানার কথাটা টেনে আনেন কেন? আর সবসময় আমাকে রাগাতে কি আপনার খুব ভালো লাগে, তাই না? আমি আর কোনো কথা বাড়াতে চাই না, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমাকে খুব তাড়াতাড়ি হসপিটাল পৌঁছাতে হবে। চলেন, বাইরে গাড়ি আছে, শুধু আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি আর কিছু বললাম না, চুপচাপ গাড়িতে গিয়ে বসলাম। তারপর উনি গাড়ি চালাতে লাগলেন, উদ্দেশ্য হসপিটাল। গাড়ি চলতেছে, দুজনের মাঝে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। উনি বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছেন, হয়তো কিছু বলতে চান কিন্তু সাহস পাচ্ছে না এখন বলার। আমি ওনার দিকে না তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে পরিবেশটাকে উপভোগ করতে লাগলাম। আপনি আমার সাথে হসপিটালে প্রবেশ করবেন না, বাইরে গাড়িতে বসে থাকবেন গেটের সামনে। আচ্ছা, আমি ভেতরে গেলে কি আপনার খুবই প্রবলেম হবে? আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন আমি বুঝতেছি না।
আমি তো চাচ্ছি যে আপনার সাথে নর্মাল ব্যবহার করে থাকতে, কিন্তু আপনি আমাকে বাধ্য করতেছেন আমার রাগটা তোলার জন্য। এখন আর আমি আপনাকে ভয় পাই না। আপনি রাগ করে কি করবেন? আমাকে ভোগ করবেন, আমাকে অত্যাচার করবেন, টর্চার করবেন, এর থেকে তো আর বেশি কিছু করবেন না। তাই এখন আমি আর আপনার রাগকে আর ভয় পাই না। ওকে, আপনার যা খুশি তাই হবে। আমি চুপ করি আর আপনি চুপ থাকেন দয়া করে। আমার রাগকে আমাকে কন্ট্রোল করতে হবে, নয়তো আমি এখন কি করব নিজেও জানি না। যদি আপনি আর একটা কথা বলেন তো। উনি আর কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। আমিও চুপ করে আছি, কারণ বুঝতে পারতেছি ওনার চোখ দেখলে বোঝা যাচ্ছে অনেকটা রেগে আছে। এখন আর কিছু বলা ঠিক হবে না, নিজের বিপদ নিজেই ডেকে আনা ঠিক হবে না। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে হসপিটালের সামনে দাঁড়ালো। আমি গাড়ি থেকে নেমে সোজা হসপিটালের ভেতরে প্রবেশ করলাম। ওনার দিকে ফিরেও তাকালাম না একবারের জন্য। আমি খুব দ্রুত হাঁটতে লাগলাম। কি জানি আমার মা আর ভাইয়া কেমন আছে। এক রাতের জন্য আমার জীবনটা উলটপালট হয়ে গেছে। এখন আর আমি সেই আগের দীপা নেই। এখন অনেকটা পরিবর্তন আমার মাঝে। নিজেকে যথেষ্ট ঢেকে রাখার চেষ্টা করতেছি, কারণ মা একটু হলেই টের পেয়ে যাবে। তাই নিজেকে সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে রাখতেছি, মা যেন এখন কিছু বুঝতে না পারে। আমি আমার ভাইয়ের কেবিনে প্রবেশ করে দেখি যে মা রুমে নেই, ভাইয়া শুয়ে আছে। আমি যে ভাইয়ের মাথার কাছে বসে পড়লাম আর ভাইয়ের চুলগুলো একটু হাত দিয়ে নেড়ে দিতে লাগলাম। আমার স্পর্শ পেয়ে মনে হয় ভাইয়ের ঘুম ভেঙে গেল। কিরে আপু, তুই এত সকাল সকাল এইখানে? পাগল ভাই আমার, তোকে ছাড়া কি আমার এক মুহূর্ত ভালো কাটে তুই বল? জানিস আপু, তোকে আমি খুব মিস করতেছিলাম। মন থেকে খুব করে চাচ্ছিলাম যে তুই তাড়াতাড়ি চলে আয়। এই দেখ, তুই এখন আমার সামনে চলে এসেছিস। এখন আমার খুব ভালো লাগতেছে জানিস। হ্যাঁ রে ভাই, আমারও অনেক ভালো লাগতেছে। তোর মুখ থেকে আপু ডাকটা শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল। আচ্ছা আপু, আমি বাড়ি যাচ্ছি কবে? খুব তাড়াতাড়ি যাচ্ছি আমরা বাসায়। তুই একটু রেস্ট নে, আমি দেখি আম্মু কোথায়। আম্মুর সাথে কথা বলে তোর জন্য কিছু নিয়ে আসি। ওকে আমার লক্ষ্মী আপু। আমি আমার ভাইয়ের কপালে একটা চুম্বন এঁকে দিয়ে বাইরে গেলাম। আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মুকে দেখলাম দুজন নার্সের সাথে কথা বলতেছে। কি হয়েছে আম্মু, এখানে কি কথা বলতেছো? তেমন কোনো কথা না, তুই এসে গেছিস। যা, সকাল থেকে মিলন তোর নাম নিতে নিতে আমারও কান ঝালাপালা করে ফেলেছে। ওর সাথে দেখা কর। আমি মিলনের সাথে দেখা করে আসলাম তোমাকে খুঁজতে। তুমি দেখি রুমে নাই, তাই তোমাকে খুঁজতে বের হলাম। আর দেখি তুমি এখানে কথা বলতেছো। এই তো আমি এইমাত্র আসলাম, রুমের ভিতরেও তো খারাপ লাগতেছিল, তাই একটু বাইরে হাঁটতে আসলাম। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে তুমি বাসায় চলে যাও, আমি এখানে আছি, সমস্যা নেই। আমার কোনো সমস্যা হচ্ছে না, তুই একটু দোকান থেকে কিছু নিয়ে আয় তো, মিলনের জন্য। সকাল থেকে কিছু খেতে পারেনি এখনো। তুমি রুমে যাও, আমি নিয়ে আসতেছি। তারপর আম্মুকে রুমে পাঠিয়ে দিয়ে আমি বাইরে আসলাম একটু। বাইরে এসে দেখি উনি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সানগ্লাস চোখে দিয়ে। পাশ দিয়ে যে মেয়েটা যাচ্ছে সেই মেয়ে ওনার দিকে একটু আড়চোখে তাকিয়ে তারপর যাচ্ছে। আর কিছু মেয়ে তো কথা বলা বলি করতেছে ওনাকে নিয়ে। প্রথম মেয়ে বলছে, ইস দেখ দেখ, ছেলেটা কি হ্যান্ডসাম তাই না? দ্বিতীয় মেয়ে বলল, রে, আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করে সংসার শুরু করে দিতাম। তখন প্রথম মেয়ে বলল, চল না একটু ছেলেটার সাথে কথা বলে আসি। দ্বিতীয় মেয়ে বলল, ওকে চল দেখি, একটু ট্রাই করে আসি, যদি সিঙ্গেল হয় তাহলে নাম্বার চাইবো। আমি মনে মনে বললাম, লুচ্চা মেয়ে কোথাকার, অন্যের স্বামীর দিকে তাকাতে তোদের লজ্জা করে না? তুই নাম্বার নিবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি মেয়ে দুইটার ওইখানে না যেতে মেয়ে দুইটা ওনার কাছে চলে গেল। প্রথম মেয়ে বলল, এই যে মিস্টার, আপনি এই এলাকায় নতুন বুঝি? তখন মাহিন বলল, হ্যাঁ, আমি এখানে নতুন, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আর আপনি আমার সাথে। দ্বিতীয় মেয়ে বলল, আচ্ছা কথা বলতে কি চেনা পরিচিত হওয়া লাগে? আস্তে আস্তে চেনা পরিচিত হয়ে যাব, তাই না? সে তখন বলল, কিন্তু আমি আপনাদের সাথে চেনা পরিচিত হতে যাব কোন দুঃখে? বা আপনারা তো আমার কোনো আত্মীয় না যে আপনাদের সাথে আমি পরিচিত হয়ে যাব।
প্রথম মেয়ে বলল, এই ছেলে, এত অ্যাটিটিউড কিসের? একটু ভালোভাবে কথা বললে কি হয়? আচ্ছা আপু বলেন, কি শুনতে চান? দ্বিতীয় মেয়ে বলল, আপু মানে আমরা কি আপনার সিনিয়র হব যে আপনি আমাদের আপু বলে সম্বোধন করছেন? আমাদের নাম বলে সম্বোধন করেন। আরে আপু, আমি তো আপনাদের নাম জানি না, বা আমি তো জানি না আপনারা আমার সিনিয়র না জুনিয়র। তাহলে আপনাদের কি বলা উচিত? বউ? প্রথম মেয়ে বলল, আপনিও তো দেখি অনেক মজাদার একজন লোক, কথা বলে ভালো লাগলো। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। দ্বিতীয় মেয়ে বলল, আচ্ছা মিস্টার, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? জি। বাহ, কি সুন্দর! ফ্রি মুভি দেখতেছিলাম, তাই না? আমার কথা শুনে উনি কেন ভীষণ রেগে গেলেন বুঝতে পারলাম না। হয়তো উনি আমাকে এভাবে আসাটা মেনে নিতে পারেনি। আপনি এখানে? হ্যাঁ, তখন একটা কারণে এসেছিলাম, কিন্তু এসে যেটা দেখতে পেলাম ভালোই হলো। আপনার আর একটা রূপ দেখতে পেলাম আমি। দেখুন, আপনি যেটা দেখেছেন সব ভুল দেখেছেন। থাক মিস্টার, আপনি কথা বলেন, আমি আসতেছি। এই যে শুনুন, আপনার দেখার মাঝে ভুল আছে। আমার কথাটা সম্পূর্ণ শুনুন, তারপর আপনি এইভাবে রাগ করে থাকবেন না, বুঝেছেন? আমি আপনার কথা শুনতে চাচ্ছি না, অতএব এখন আপনি আমার কথা মতো চলবেন না। আপনি এখানে দাঁড়িয়ে থাকেন আর ওই মেয়েটার সাথে কথা বলেন। আমি যেখানে যাচ্ছি যাইতে দেন, আর আমার পেছনে একদম আসবেন না। তারপর আমি ওনাকে পাত্তা না দিয়ে চলে আসতে লাগলাম। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি উনি মেয়ে দুটোর সাথে যেটা করলেন সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। একটা মানুষ এতটা খারাপ হতে পারে? ছি! প্রথম মেয়ে বললেন, এটা আপনি কিভাবে করতে পারলেন? কুত্তার বাচ্চা, আমি তোদেরকে বলেছিলাম না তোরা আমার সাথে কথা বলবি না? তোরা এখান থেকে চলে যা। তোদের জন্য এখন আমাকে ভুল বুঝতাছে। তোদের মতো মেয়েকে তো আমি... প্রথম মেয়ে বলল, ওই কুত্তার বাচ্চা, তুই আমাকে চিনিস? তুই আমাকে থাপ্পড় মারলি। এখন যদি আমি ইচ্ছা করি তোকে আমি এখানে মেরে ফেলতে পারি। তুই আমাকে জানিস আমি কে? তুই কে রে? তোর কত শক্তি আছে? যা, ফোন করে ডাক তোর বাপকে। যদি আমাকে কিছু করতে পারে তারপর বলিস। ভাগ এখান থেকে। দ্বিতীয় মেয়ে বলল, আপনি মোটেই কাজটা ঠিক করলেন না, এজন্য আপনাকে পস্তাতে হবে। এখান থেকে যাবি নাকি পিটাইতে পিটাইতে মেরে ফেলবো? এখান থেকে যা। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি না, তাই ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যা। আমি এখানে দাঁড়িয়ে দেখছি মেয়ে দুটো যাচ্ছে না, ওখানে দাঁড়িয়েই আছে আর ওনার সাথে কথা কাটাকাটি করতেছে। আমি বুঝতে পারলাম উনি এখন প্রচুর রেগে আছেন। কখন যে কি করে বসে পড়ে আবার। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে ওনাদের কাছে চলে গেলাম। নিজেকে কি মনে করেন? আর আপনি এতটা নিচু মনের হতে পারেন কিভাবে? না হয় মেয়ে দুটো আপনার সাথে কথা বলতে এসেছে, তাই বলে আপনি ওনাদের সাথে এরকম ব্যবহার করতে পারেন না। এটা ঠিক না। আপনি যেটা করবেন আমার সাথে সেটা ঠিক, আর আমি কিছু করলে সেটা অন্যায়, তাই না? আমি সেরকম কিছু বলতেছি না। এখন আপনি আমার সাথে আসেন। আর আপুরা, আমি অনুরোধ করে বলতেছি, প্লিজ কিছু মনে করিয়েন না। ওনার একটু রাগ বেশি তো, তাই আপনাদের সাথে এরকম ব্যবহার করে ফেলেছে। প্লিজ ওনাকে ক্ষমা করে দিন। আর আপনারা যে কাজে এসেছেন সেই কাজে চলে যান। কিছু মনে করবেন না প্লিজ আপুরা। তারপর মেয়ে দুটা চলে গেল, কিন্তু যাওয়ার আগে বলে গেল যে ওনাকে ছাড়বে না। এখন আপনার মন শান্তি হয়েছে, তাই তো? এখন আসেন আমার সাথে। যদি কখনো বিপদে পড়েন তখন কেউ আপনাকে সাহায্য করতে যাবে না আপনার এই রাগের কারণে, বুঝছেন? আমি কারো কাছ থেকে সাহায্য চাইবো না, বুঝছেন? আমি যদি মরে যাই তো যাব, তাও কারো কাছ থেকে সাহায্য চাই না আমি। আচ্ছা, আপনি এরকম কেন বুঝি না। আপনার এত রাগ কেন? দেখুন, এটা রাস্তা, এখানে এসব নিয়ে আলোচনা না করাই ভালো। আপনি ভেতরে যান, আমি এখানে আছি। আর আপনার কতক্ষণ লাগবে বাইরে আসতে? সঠিক জানি না, ওদের সাথে কথা বলতে হবে। কবে রিলিজ দিবে আমার ভাইকে? আপনি দোকান থেকে ঘুরে আসুন, আমার একটু হসপিটালের ভেতর কাজ আছে। হসপিটালের ভেতরে আপনার আবার কিসের কাজ? আমার একটু সমস্যা হচ্ছে, আমি একটু ডাক্তারের সাথে কথা বলবো। আপনি আসেন, আমি ডক্টরের সাথে কথা বলে আসি। কেন? আপনি তো ঠিক আছেন, আপনার কি হলো? উফ, এত প্রশ্ন করলে কি চলে? আপনি জানতো, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি।
তারপর আমি আর কিছু না বলে চুপচাপ দোকান থেকে কিছু ফলমূল কিনে নিতে গেলাম, আর উনি হসপিটালের ভেতরে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আপনাদের দোয়ায় ভালোই আছি আঙ্কেল। আর আমি যে ব্যাপারে এসেছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বাবা, তোমার কথা মতো তো সব করলাম। এখন রিলিজ নিয়ে তুমি কথা বলতে চাইছো, তাই তো? হ্যাঁ, আর আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমি রিলিজ নিয়ে কথা বলতে এসেছি? না, আমার মনে হলো তাই বললাম। আচ্ছা আঙ্কেল, তো আর কত টাকা দিতে হবে হসপিটাল কর্তৃপক্ষকে? বেশি না বাবা, অল্প কিছু টাকা দিলেই হয়ে যাবে। মাত্র 20,000 টাকা হলেই এনাফ। এই নেন টাকাটা, আর এটা গোপন থাকে যেন, এখনও প্রকাশ করার দরকার নেই। আমি এখন আসি, ভালো থাকবেন। আচ্ছা বাবা, কখনো কোনো সাহায্য লাগলে বলিও, যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ আঙ্কেল। আমি দোকান থেকে কিছু ফলমূল নিয়ে আসলাম। এসে কেবিনের ভেতর প্রবেশ করে দেখি আম্মু আর ভাইয়া কথা বলতেছে। তো আমার ভাইটার এখন কেমন লাগতেছে? জি আপু, অনেক ভালো লাগতেছে। আমি কবে বাড়ি যাব? এখন আর বাড়ি যাওয়া হচ্ছে না, তোমাকে কয়েকদিন রেস্টে থাকতে হবে, নয়তো তুমি বাসায় গিয়ে বাদরামো শুরু করে দিবে। তখন আবার রোগ বেশি হবে, তখন তোমাকে নিয়ে টেনশন করতে হবে। তাই তুমি এখানে ধৈর্য ধরে 2-1 দিন রেস্টে থাকো, তাহলে আর কখনো তোমার সমস্যা হবে না। ওকে আমার লক্ষ্মী আপু, তুমি যা বলবে আমি তাই শুনবো। ফলগুলো আমাকে দে, আমি কেটে দেই ওকে। ওকে আম্মু। তোকে এরকম দেখাচ্ছে কেন মা? তোর কি কিছু হয়েছে রাতে? আরে আম্মু, তুমিও না সবসময় একটু বেশি বেশি ভাবো, তাই না? আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তোমার চোখে তো সবসময় আমাকে সন্দেহ লাগে, তাই না? আরে তুই সব সময় এরকম ব্যবহার করিস কেন আমার সাথে? আমি কি তোকে কিছু জিজ্ঞেস করতে পারি না? আরে আম্মু, আমি তো বললাম আমি ঠিক আছি। আচ্ছা, তুই এখন একটু বাসায় যা তো মা। আমি তো একটু আগে আসলাম বাসা থেকে, এখন আবার বাসায় যাইতে বলতেছো? আরে মা, এখন একটু বাসায় যা তুই। আমি তোর ভাইয়ের সাথে আছি এখানে, সমস্যা হচ্ছে না আমার, সব ঠিক আছে। দুজন নার্স আছে, সব সময় দেখাশোনা করে। তুই একটু বাসায় যা, বাসায় একটু ভালোভাবে গুছিয়ে নিস। এ কয়েকদিন থেকে তো বাসায় ভালো রকম কোনো কিছু করা হয় না, তুই একটু বাসায় যা। ওকে, যাচ্ছি। এখন আবার না গেলে তোমার নানা ধরনের কথা শুনতে হবে। তার থেকে আমি এখন চলে যাই, আবার বিকেলে আসবো। ওকে যা, আর রাস্তা দেখে শুনে চলাফেরা করিস একটু মা। বলা তো যায় না এখানকার বকাটা ছেলে পেলেদের কথা। এসব নিয়ে তোমাকে একদম টেনশন করতে হবে না, আমি আসতেছি তাহলে। তারপর কেবিন থেকে বেরিয়ে ভাবতে লাগলাম, কাল থেকে তো বাসায় যাওয়া হয় না। আম্মুকে তো মিথ্যা কথা বললাম, এখন একটু বাসায় গিয়ে দেখতে হবে, বাসাটা একদম ফাঁকা পড়ে আছে। তারপর আমি বাইরে গিয়ে দেখি উনি আগের মতো গাড়িতে হেলান দিয়ে হেডফোন কানে লাগিয়ে গান শুনতেছে। আমাকে বাইরে আসতে দেখে কান থেকে হেডফোন খুলে আমার দিকে এগিয়ে আসলেন। গাড়িতে ওঠেন, আমার বাসায় নিয়ে যান আমাকে। উনি কিছু বললেন না, চুপচাপ গাড়িতে বসে গাড়ি চালাতে লাগলেন, আর আমি ওনার পাশের সিটে বসে বাইরের দৃশ্য দেখতেছি আর উপভোগ করতেছি। আচ্ছা, আপনি তো আমাকে একটি বারের জন্য জিজ্ঞেস করলেন না আমি কেন আপনাকে আমার বাসায় যাইতে বললাম? আমার এখানে প্রশ্ন করা কি আছে? আপনি বাসায় যাইতে চাইতেছেন, আমিও আপনাকে বাসায় নিয়ে যাইতেছি। তাও জিজ্ঞেস করবেন না কেন বাসায় যাচ্ছি? আমার না এখন কোনো কথা বলতে ইচ্ছা করছে না, একটু চুপ থাকবেন? তারপর দুজনের মাঝে নীরবতা, চুপচাপ গাড়ি চলতে লাগলো। আমাদের দুজনের মাঝে কোনো কথাবার্তা হয়নি। কিছুক্ষণ পর আমরা আমাদের বাসায় পৌঁছে গেলাম। নেমে বাসার ভেতরে আসেন। না, আমি গাড়িতে আছি, আপনি যান, ভেতরে যান, আমি গাড়িতে বসে আছি। আমরা এখন কোথাও যাচ্ছি না, এখানে থাকতে হবে কিছুক্ষণ, তারপর হসপিটালে যাব। তাই বলতেছি এখন বাসায় আসেন। তারপর উনি নেমে সোজা হয়ে আমার পিছু পিছু বাসায় আসলেন। বাসার ভেতর প্রবেশ করার পর উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। বুঝতে পারলাম না হঠাৎ এরকম করার কি আছে। ওনার ঠোঁট দুটো আমার ঘাড়ে গভীরভাবে বসিয়ে দিলেন এবং একের পর এক কিস করতে লাগলেন। উনি আমাকে ঘুরিয়ে আমার ঠোঁটজোড়া ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলেন।
আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। ছি, এসব কি হচ্ছে? এতক্ষণ তো ভালোই ছিল, এখন আবার কি হলো ওনার? উনি হঠাৎ করে ওনার হাত দিয়ে আমার পেটে স্লাইড করতে লাগলেন। ওনার ঠোঁট দুটো আমার ঘাড়ে গভীরভাবে বসিয়ে দিলেন এবং একের পর এক কিস করতে লাগলেন। উনি আমাকে ঘুরিয়ে আমার ঠোঁট জোড়া ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলেন। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। ছি, এসব কি হচ্ছে? এতক্ষণ তো ভালোই ছিল, এখন আবার কি হলো ওনার? উনি হঠাৎ করে ওনার হাত দিয়ে আমার পেটে স্লাইড করতে লাগলেন। আপনি ঠিক আছেন তো নাকি? এসব কি করতেছেন? আমার কথা মনে হয় ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই উনি কোনো রেসপন্স দিচ্ছে না আমার কথায়। উনি ওনার মতো সব কাজ করে চলেছে। আমার খুব বিরক্ত লাগছে, কিছু বলতে পারছি না, সইতেও পারছি না। এমন অবস্থায় পড়ে গেছি, না পারি ধরতে, না পারি ছাড়তে। আমি আর সহ্য করতে না পেরে জোরে একটা ধাক্কা দিলাম, আর আমার ধাক্কায় টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলেন। উনি মনে হয় অতক্ষণ একটা ঘোরের মাঝে ছিলেন। আমার ধাক্কা খেয়ে উনি একটু সোজা হয়ে দাঁড়ালেন এবং মাথাটা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকাচ্ছেন না। ব্যাপারটা বুঝলাম না, ওনার হয়েছেটা কি? আপনি ঠিক আছেন তো, নাকি আপনার কিছু হয়েছে? আমাকে একটু শেয়ার করবেন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। তাহলে হঠাৎ করে এরকম অদ্ভুত কাণ্ড করার কি আছে? আসলে কি আসলে বলতেছেন? আপনার হয়েছেটা কি আমাকে বলবেন একটু? নাকি আমাকে বলা যায় না আপনার কি হয়েছে? আর আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না। আজ পর্যন্ত শুধু আপনার নামটা জানি, আর কিছুই না। সময় হলে সব জানতে পারবেন। এখন কি করতে এসেছেন সেই কাজগুলো তাড়াতাড়ি করে নিন। আপনাকে আমি কোনোদিনও বুঝতে পারবো না। আমি বুঝে গেছি যে আপনি কখন কি করবেন সেটা আমার ধারণার বাইরে থাকবে। আপনাকে বোঝা বড় দায়। আরে সেরকম কিছু না। এখন বলুন, আমাকে কিছু হেল্প করতে হবে? করতে হলে করি, না হলে আমি গাড়িতে গিয়ে বসে থাকি। পা ভেঙে হাতে ধরিয়ে দেব এক পা এখান থেকে নড়লে। আমি কি আপনাকে বলতেছি যে আপনাকে আমাকে সাহায্য করতে হবে না? আপনি গাড়িতে গিয়ে বসে থাকেন। এত গাড়ি গাড়ি করেন কেন? গাড়িতে কি আপনার বউ আছে নাকি, যে গাড়ি ছাড়া আপনার কিছু ভালো লাগে না? আরে এসব কি বলতেছেন? আপনার কি মাথা গেছে নাকি? গাড়িতে বউ থাকবে মানে? তাহলে গাড়ি কি আপনার চড়ে নিয়ে যাবে, যে গাড়িকে সবসময় চোখে চোখে রাখতে হবে? আপনার কোটি কোটি টাকা দামের গাড়ি হারিয়ে গেল আর কিনতে পারবেন না, তাই তো? নাকি আমাদের গরিব ঘরে আপনার মন টিকছে না? আচ্ছা, তাহলে গাড়িতে গিয়ে বসে থাকেন। আপনি না সবসময় বেশি বুঝেন, যার ফলে আমার রাগটাই আমি কন্ট্রোল করতে পারি না, বুঝছেন? আপনার রাগ ধুয়ে আপনি পানি খান। আপনার রাগকে আর আমি ভয় পাই না, বুঝেছেন মিস্টার? এখন আপনি আমাকে হেল্প করবেন। আমি যেটা বলবো সেটাই করতে হবে, নয়তো পা ভেঙে হাতে ধরিয়ে দেব। এসব কি কথাবার্তা হচ্ছে? আমার কিন্তু আমাকে একটু আদর করতে ইচ্ছে করতেছে, করেন। এই যে আমি আপনার সামনে এগিয়ে আসলাম, নেন, যেটা ইচ্ছে করে নেন। উফ, আচ্ছা সব বাদ দেন। এখন বলেন কি করতে এখানে এসেছি আমরা? কালকে রাতে চোর ঢুকেছিল কি না তাই একটু দেখব। আর অনেক দিন থেকে ঘর গোছগাছ করা হয় না। ঘরগুলো একটু গোছগাছ করব, ভালোভাবে পরিষ্কার করব, দেন গোসল করব, তারপর নাস্তা করব, তারপর একটু আড্ডা দেব, তারপর হসপিটালে যাব। চুরে আর কি নিয়ে যাবে বলেন? যদি কিছু নিয়ে গিয়ে তো থাকে তো আমি এনে দিচ্ছি। থাক, আমি ভালো করে জানি আপনার অনেক টাকা আছে। এখন দেখি আমার বাসায় কি কি আছে কি নাই, আর আপনাকে অযথা টাকা খরচ করতে হবে না। আমার টাকা আছে, আমি কিনে আনতে পারবো। আর আমার বাসায় তেমন কোনো দামি জিনিস নাই যেটা চোরে নিয়ে যাবে। এখন আমার সাথে সাথে আসুন, একটু ঘরগুলো দেখি। আচ্ছা, আপনি এরকম কোটামার্কা কথা বলেন কেন সব সময় আমাকে? বুঝি না, একটু ভালোভাবে কথা বলেননি। আমি তো ভালোভাবে কথা বলতে চাই আপনার সাথে। ওরে চোরের মায়ের বড় গলা, আপনার কথায় আমার মাথা ঘুরাইতেছে। উফ, আপনি এসব কি আজব ধরনের কথাবার্তা বলেন না?
মাঝে মাঝে আমি কিছুই বুঝতে পারি না। ওকে, আপনাকে কিছুই বুঝতে হবে না। এখন আমার সাথে আসেন, ঘরগুলো গোছাতে হবে। আপনি আমাকে সাহায্য করবেন। বিছানার গুছিয়ে তারপর রুম ঝাড়ু দিতে হবে, তারপর কাপড় চোপড় গুছিয়ে রাখতে হবে। সব কিছুতেই হেল্প করবেন, চলেন। জো আজ্ঞা মহারানী। তারপর ওনাকে সাথে করে একটা রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করে দেখি সব কিছু আগোছালো হয়ে পড়ে আছে, কোনো কিছু গোছালো নেই। এই যে, আপনি বিছানাটা গোছানো শুরু করে দিন, আর আমি কাপড়গুলো গুছিয়ে রাখি। আমার বলা কথা মতো উনি বিছানায় গোছাতে গেলেন, কিন্তু দেখতে পাচ্ছি উনি ভালো মতো গোছাতে পারছে না। হয়তো কোনোদিন এরকম কাজ করেনি, আজকে প্রথম করতেছে। ওনার কাণ্ড দেখে আমার খুব হাসি হচ্ছে। অনেকবার এটা করতেছে, ওটা করতেছে, কিন্তু গোছাতে পারছে না। শেষমেশ আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কি, পারছেন না তাই তো? আপনার দ্বারা কিছুই করা সম্ভব না। শুধু আপনি রাগ করে উল্টাপাল্টা কাজই করতে পারবেন, তাছাড়া অন্য কোনো কাজ হবে না আপনার দ্বারা। বুঝতে পারছেন এখন আপনি? আরে বাবা, এত ঝাড়ি দেওয়ার কি আছে? আমি তো চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি তো এত বড় হয়েছি, এখন ওই সব কাজ করিনি। সব কাজ আম্মু করে দেয়, নয়তো বুয়া এসে করে দেয়। সেটাই তো বললাম, আপনাকে দিয়ে আমার কোনো কাজই হবে না, বুঝেছেন? এই যে দেখুন, এইভাবে এইসব কাজ করতে হয়। দেখে দেখে শিখে নিন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনার যে বউ হয়ে আসবে তাকে একটু সাহায্য করতে পারবেন। আমার ভবিষ্যতে বউ মানে? বুঝলাম না কথাটা। এসব নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না। এখন যেটা কাজ করতে এসেছি আমি সেটাই করি। তারপর কিছু বললেন না, চুপচাপ আমার সাথে আমাকে হেল্প করতে লাগলেন। এক এক করে 3টা রুম ছিল, 3টাই গুছিয়ে রাখলাম। সব রুম গোছগাছ করে দুজনে প্রায় ক্লান্ত হয়ে গেছি, তাই শেষ রুমটা ভালো করে গুছিয়ে দুজনে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। বিছানায় শুয়ে দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আমি হঠাৎ করে ওর দিকে আর চোখে তাকিয়ে দেখি উনি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। বুঝতে পারলাম না এভাবে তাকিয়ে থাকার কারণ কি। হঠাৎ করে দেখলাম আমার ওড়না নেই। তাড়াহুড়ো করে ওড়নাটা ঠিক করে ওনার মাথায় একটা চাটি মারলাম। উফ, এটা কি হলো? আমি আপনাকে এত সাহায্য করলাম, তার বদলে অন্য কিছু নয়, মার পেলাম। এটা কিন্তু ঠিক হলো না। আপনি অন্য কিছুর যোগ্য না, শুধু মাইর খাওয়ার যোগ্য। এখন আবার কি করতে হবে? কেন, হাঁপিয়ে গেছেন নাকি? আপনি না পুরুষ, কোনো কাজের না, বুঝতে পারছেন? মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? কচু। এই না না, এখন রাগে আবার কিছু করিয়েন না কেন? করলে কি হবে? প্লিজ, না না। তারপর উনি আমার কোনো কথা না শুনে একটা অঘটন ঘটিয়ে ফেললেন। দেখেন, এখন এসব কিছু হচ্ছে না। এখন তাড়াতাড়ি ওঠেন, আর আমি রুমগুলো ঝাড়ু দেব। উফ, সবসময় এত কাজ 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 করলে কি চলবে? না, সারাদিন আপনার সাথে আমি রোম্যান্স করি, তাহলে সুন্দর চলবে, তাই না? আপনি এত আনরোমান্টিক কেন বলেন তো? আমার মতো রোমান্টিক হতে পারেন না? আমার আর খেয়ে দেয়ে কাজ নাই, রোমান্টিক হই আমি। আপনি থাকেন আপনার মতো বেয়াদব। বেয়াদব কথা ভাবলেই জিভে কামড় দিলাম। এটা আমি কি বললাম, ধুর। আচ্ছা যান, তাহলে আপনি আপনার কাজগুলো সেরে আসেন, আমি একটু রেস্ট নেই। আমার কিছু ভালো লাগতেছে না। একা একা শুয়ে থাকলে আরো খারাপ লাগবে। এর থেকে ভালো আপনি আমার সাথে সাথে আসুন, তাহলে দুজনে গল্প করতে করতে কাজগুলো করব। আমার কাজ করতে ভালো লাগবে, আর আপনার খারাপ মনটা ভালো হয়ে যাবে। আমার মন খারাপ, তাতে আপনার সমস্যা কি? আমার মন খারাপ থাক, তাই ভালো। আপনি তো সেটাই চান, আমার মন সারাদিন খারাপ থাক। আমি আপনার সাথে কথা না বলি, বা আমি আপনাকে ডিস্টার্ব না করি। আপনি এটাই তো চান, তাই না? দেখেন, এরকম ছোট বাচ্চাদের মতো বারবার ঝগড়া লাগাবেন না আমার সাথে, প্লিজ। নিজেই ছোট বাচ্চা, আমাকে বলে ছোট বাচ্চা? আমাকে কোন দিক থেকে আপনার ছোট বাচ্চা মনে হয় বলুন তো? তাহলে আমাকে আপনার কোন দিক থেকে ছোট বাচ্চা মনে হয়? উফ, আপনি এত ঝগড়া শিখেছেন কোথা থেকে? আপনার থেকে শিখতেছি, আস্তে আস্তে বুঝতে পারছেন ম্যাডাম।
তাহলে আমি আপনার শিক্ষক, তাই তো? তাহলে শিক্ষককে এখন থেকে সম্মান দিয়ে কথা বলবেন, বুঝতে পারতেছেন? আচ্ছা ম্যাডাম, দিবনি, অনেক অনেক সম্মান দেব। এখন চলেন, এরকম ঝগড়া করলে আপনার বাসার কাজ কিছুই হবে না। তারপর অনেক খুনসুটি চলল আমাদের মাঝে। খুনসুটির সাথে সাথে আমাদের কাজও শেষ হয়ে গেল। বাসা একদম পরিষ্কার করে ফেললাম দুজনে। এখন বাঁধলো আর এক ঝামেলা, উনি নাকি টিউবওয়েলে গোসল করতে পারেন না। এখন পড়লাম আমি মহা বিপদে। এত বড় মানুষটি বলে কিভাবে গোসল করতে হয় তা নাকি জানেন না। মনটা চাইতেছে মাথায় তুলে একটা আছাড় দিয়ে মেরে ফেলি, সব ঝামেলা এখান থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আমার অতটা শক্তি নেই যে ওনাকে মাথার ওপর তুলে নিচে ফেলে দিব। আচ্ছা, আপনি এত বড় হয়েছেন কিভাবে বলুন তো, আমি একটু শুনি। কি আজব মার্কা প্রশ্ন করতেছেন? আপনি যেভাবে বড় হয়েছেন দিনে দিনে, আমিও ঠিক সেভাবে বড় হয়েছি। তাহলে আমি টিউবওয়েলে গোসল করতে পারলে আপনি পারবেন না কেন? সেটা আমাকে জিজ্ঞেস না করে আমার আম্মুকে জিজ্ঞেস করেন নিজে। মানে? আমার আম্মু কেন আমাকে টিউবওয়েলে গোসল করায়নি? আমি বড় হয়েছি, টিউবওয়েল কোনোদিন গোসল করিনি। ও মোর আল্লাহ, তুমি উপর থেকে দড়ি ফালাও, মুই এখান থেকে উপরে উঠা যাই। তারপর অনেক কষ্ট করে বালতিতে পানি তুলে ওনাকে গোসল করিয়ে দিলাম। আমি এই প্রথম কোনো পুরুষ মানুষকে গোসল করিয়ে দিলাম। লজ্জা লজ্জা লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, লজ্জার মাথা খেয়ে গোসলটা করিয়ে দিলাম। এই যে আপনার গোসল করানো শেষ, এখন আপনি রুমে গিয়ে আপনার জামা কাপড়গুলো পরে নিন, আমি এখন গোসল করব। এটা আবার কেমন কথা? আপনি আমার গোসল করানো দেখলেন, আমি আপনার গোসল করা দেখব না, এটা কেমন কথা? কি? এত চিৎকার করা কি আছে? আমি তো সাধারণ একটা কথা বললাম, তার জন্য এত রেগে যাওয়ার কি আছে, বা চিৎকার করা কি আছে? আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, তাই আমি চিৎকার করছি। আর আপনি এখন বাইরে যাবেন, এটাই ফাইনাল। যদি বাইরে না যাই তাহলে? প্লিজ, আমি আপনার পায়ে পড়ি, আপনি এখন বাইরে যান, আমাকে শান্তি মতো গোসল করতে দেন। আমি বাইরে যাচ্ছি না, যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। যদি শর্ত পালন করতে পারেন তাহলে বাইরে যাব আমি। উফ, এখন আবার কিসের শর্ত লাগাবেন? আচ্ছা বলেন শুনি, যদি মনের মতো হয় তাহলে মানবো, না হলে আজকে গোসল করব না। আমাকে এখন একটা পাপ্পি দিতে হবে, এবং সেটা ঠোঁটে। না, এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। এর থেকে আমি গোসল না করে চলেন, বাইরে চলেন। যদি গোসল না করেন তাহলে 5টা পাপ্পি দিতে হবে। কি? জি। এটা কেমন কথা, গোসল করলে একটা, গোসল না করলে 5টা? আজব ধরনের কথাবার্তা বাদ দিয়ে আপনি এখান থেকে চলে যান। আমি কোথাও যাচ্ছি না। এখন যদি রাজি থাকেন তো বলেন কোনটা করবেন, আপনার ইচ্ছা, 1টা না 5টা? উফ, কি মহা ঝামেলায় পড়ে গেলাম রে বাবা। এরকম তেড়া মানুষ আমি জীবনে কখনো দেখিনি। এত কি ভাবতেছেন, কোনটা করবেন? আচ্ছা, এখন পাপ্পি দিব, কিন্তু পাপ্পি পাওয়ার পর আমার দিকে না তাকিয়ে বাইরে চলে যেতে হবে। ওকে। তারপর লজ্জা শরমের মাথা খেয়ে ওনার ঠোঁটের মাঝে আমার ঠোঁট দুটো ঢুকিয়ে দিলাম, এবং কেমন জানি একটা অনুভূতি ফিল হচ্ছে, এর আগে যেটা কখনো ফিল হয়নি, আজকে কেমন জানি হচ্ছে। কিছুক্ষণ পর ঝটপট করে ওনার ঠোঁট থেকে আমার ঠোঁটটা সরিয়ে নিলাম। এমনি এমনি অন্যদিকে ঘুরে তাকালাম, উনি বাইরে চলে গেলেন একটা মুচকি হাসি দিয়ে। তারপর আমি গোসল শেষ করে বাইরে আসলাম। বাইরে এসে দেখি উনি সব কিছু পরে রেডি আছেন, হয়তো এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে। এ কি, আপনি সব দেখি পরে রেডি হয়েছেন, কোথাও যাচ্ছেন নাকি? কোথাও যাচ্ছেন নাকি মানে? আপনি যাচ্ছেন না? মাত্র গোসল শেষ করলাম, কিছু খাওয়া দাওয়া করি, তারপর একটু রেস্ট নিয়ে তারপর যাব। আজকে বাসায় এখানে খাওয়া দাওয়া হচ্ছে না, আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেব। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে আসেন। এই না, টাকা খরচ করার কি দরকার, আমরা তো বাসায় রান্না করে খেতে পারি, তাই না? টাকা খরচ করার কি দরকার নাই? আচ্ছা, আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে আসতেছি, আপনি একটু বসেন। এখন আর ঝগড়া করার কোনো ইচ্ছা নাই, কিছু বললেই ঝগড়া লেগে যাবে,
তাই যেমন আছি তেমন থাকাটাই ভালো। তারপর আমি রুমে গিয়ে কাপড়গুলো চেঞ্জ করলাম, নীল রঙের একটা জামা পরলাম, কপালে টিপ দিলাম, হালকা সাজলাম। তারপর রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে আমি যেই ওনার কাছে আসলাম, মনে যেটা করলেন আমার সাথে আমি কখনোই ভাবতে পারিনি উনি এরকম কাজটা আমার সাথে এখন করবে। তারপর উনি আমাকে বিছানায় ফেলে আমাকে আদর করতে লাগলেন। আমিও আজ কেমন জানি ওনার উপর দুর্বল হয়ে গেছি। আমিও তার ডাকে সাড়া দিয়ে তার আদরের মাঝে হারিয়ে গেলাম। এরপর ধীরে ধীরে তার প্রতি আমারও ভালোবাসা জন্মায়। এভাবে আমাদের সংসার এবং দিনগুলো ভালোভাবে কাটতে লাগলো। এখন আমাদের ঘরে একটি ছেলে একটি মেয়ে আছে, তারা খুবই দুষ্টু। এখানে খুনসুটিতে মেতে থাকতে থাকতে আমাদের সংসার এবং সময় কেটে যেতে লাগলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সময়গুলো অনেক অনেক ভালো কাটে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর গল্পটি কেমন লেগেছে আপনার কাছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।